সন্দীপবাবু পুনেতে একটা ফ্ল্যাট তিনি কিন্তু ভাড়ায় নিলেন। সৃজনী দেবী রীতিমতো আঁতকে উঠলেন। দেখছেন যে দুটো চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাই গাছের আড়াল থেকে একটা মেয়ে উঠে দাঁড়ালো। উনি দেখছেন সুতীর্থা ওর খাটের ওপর বসে রয়েছে, অদ্ভুত রকমের হাসি হেসে চলেছে ওই সুতীর্থা। ওনাকে বলা হলো যে আপনারা এক্ষুনি আসুন স্কুলে, আপনাদের মেয়ে কিন্তু অসম্ভব রকমের অস্বাভাবিক ব্যবহার করছে। যে সুতীর্থা বলছে আমার নাম হচ্ছে অদিতি, নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত 9টা আবারও আমি উপস্থিত হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সৃজনী নিয়োগী বলে একজন মহিলা। তার মেয়েকে কেন্দ্র করে ঘটনা, যেটা 2016 সালে ঘটে। ঘটনাটা খুবই অদ্ভুত এবং একটু মর্মান্তিকও বটে, একটু দুঃখজনকও বটে। মানে এর মধ্যে আপনারা যতটা না ভয়াবহতা পাবেন তার থেকে অনেকটা বেশি আবেগপ্রবণ কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। সেটা আমি ঘটনাটা যত আরও এগোবো ঘটনা নিয়ে তত আপনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন। তো কীরকম হলো ব্যাপারটা আমি বলি। এই সৃজনী দেবী, তার হাজব্যান্ড যিনি, স্বামী যিনি, তার নাম হচ্ছে সন্দীপবাবু। তিনি একটা বহুজাতিক সংস্থায় কাজ করতেন বা করেনও এখনও। তাদের একমাত্র কন্যা সন্তান, তার নাম হচ্ছে সুতীর্থা। এইবার 2016 সালে এই সন্দীপবাবু যেই অফিসে কাজ করতেন সেখান থেকে ওনাকে জানানো হয় যে ওনার ট্রান্সফার হচ্ছে এবং ট্রান্সফার হয়ে ওনাকে আসতে হবে পুনেতে। এবার উনি কী করলেন, উনি সপরিবারে অর্থাৎ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে, স্ত্রী মানে সৃজনী দেবী আর মেয়ে মানে হচ্ছে সুতীর্থা, এদের দুজনকে নিয়ে তিনি চলে এলেন পুনে। সেখানে এসে তিনি কাজে জয়েন করলেন। এবার স্বাভাবিকভাবে নতুন জায়গায় এলে পরে একটা আশ্রয়ের তো দরকার পড়ে, একটা মাথা গোঁজার যে জায়গা। তা সন্দীপবাবু অনেক জায়গায় খোঁজ খবর করে পুনেতে একটি আবাসন আছে, একটি হাউজিং কমপ্লেক্স। সেই হাউজিং কমপ্লেক্সের একটা টাওয়ার, তার 7 তলার একটা ফ্ল্যাট তিনি কিন্তু ভাড়ায় নিলেন। আর এই যে সুতীর্থা তখন সবেমাত্র ক্লাস 10 পাস করেছে। এবার ক্লাস 11-এ তো ওকে কোথাও ভর্তি হতে হবে। তা পুনেরই একটা কনভেন্ট স্কুলে, একটা নামকরা কনভেন্ট স্কুলে ওকে কিন্তু ভর্তি করা হয়। এবার ঠিক এই জায়গাটা থেকেই ঘটনাটার সূত্রপাত। প্রথমটা ওনারা যখন এই পুনেতে থাকা শুরু করেন, সুতীর্থা যখন স্কুলে যাওয়া স্টার্ট করে ওখানে যাওয়ার পর থেকে, তখন ইনিশিয়ালি কিন্তু কোনো রকম প্রবলেম ওরা ফেস করেনি। প্রবলেমটা শুরু হয় বেশ কিছুদিন পর থেকে। বেশ কিছুদিন বলতে মানে ওই 7-8 দিন 10 দিন পর থেকে একটা সমস্যার সূত্রপাত হয়। ব্যাপারটা কীরকমভাবে হয় আমি একটু বলি। সন্দীপবাবু সেই দিন তখনও বাড়ি ফেরেননি। ওনার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 7:30 8টা এরকম সময় হয়ে যায়। সৃজনী দেবী বাড়িতে আছেন। সুতীর্থা অনেক আগেই স্কুল থেকে ফিরেছেন। ওর মর্নিং স্কুল থাকে, অর্থাৎ 7টা নাগাদ ও স্কুল থেকে বেরিয়ে যায়। মোটামুটি 1টা-1:30টার মধ্যে ও বাড়িতে ঢুকে আসে। তা ও অনেক আগেই ফিরেছে। এইবার এই সুতীর্থা বলে যে মেয়েটা, ওর বিকেলবেলার দিকটাতে একটা স্বভাব আছে, মানে যেই দিনগুলোতে ও বাড়িতে থাকে, ও কি করে, ওই যে আবাসন যেখানে ওরা থাকে সেই আবাসনের সামনেটা বেশ সুসজ্জিত একটা পার্ক মতো রয়েছে, যেখানে অনেক বেঞ্চ টেঞ্চ পাতা, বহু লোকজন ওখানে হাঁটাহাঁটি করে, নিজেদের মধ্যে গল্পগুজব করে, বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, স্লিপ আছে, এরকম নানান রকমের জিনিস আছে। তা ওই পার্কটাতে, মানে ওই পার্কের পরিবেশটা সুতীর্থার প্রচণ্ড রকম ভালো লাগে। ও ওই পার্কটাতে বসে বিকেলের দিকটাতে একটু গল্পের বই পড়ে এবং পড়তে পড়তে যখন সন্ধে নেমে আসে, একটু অন্ধকার ঘনিয়ে আসে, আপনারা জানেন যে পুনে হচ্ছে একদম এমন একটা, পুনের লোকেশন যেই জায়গাটাতে, সেখানে সূর্যটা ডোবে কিন্তু একটু দেরিতে, কারণ ফার ওয়েস্টের দিকে আমরা চলে যাচ্ছি। পুনে, বম্বে এই সমস্ত জায়গাগুলোতে সূর্যাস্তটা একটু দেরিতে হয়। তা যতক্ষণ না সূর্য ডুবছে, যতক্ষণ না সন্ধে নামছে, ও ওই পার্কটাতে বসে, পার্কের একটা পার্টিকুলার বেঞ্চে বসে ও কিন্তু গল্পের বই পড়ে।
খুব একটা যে আশপাশের লোকজনের সঙ্গে মেলামেশা করে তেমনটা নয়। আর স্বাভাবিকভাবেই কলকাতা ছেড়ে ও সবেমাত্র একটা নতুন শহরে গেছে, সেখানে গিয়ে বন্ধুবান্ধব হতেও তো একটুখানি দেরি হবে, চেনা পরিচিতি হতেও একটু দেরি হবে, তাই ও বিশেষ একটা কিন্তু কারোর সাথে মেলামেশা করে না। ও নিজের মতোই একটু গল্পের বইটই পড়ে, সন্ধে ঘনালে পরে ও আবার ফ্ল্যাটে চলে আসে। সেদিনও এটার কোনো ব্যতিক্রম হয়নি। এবার সৃজনী দেবী তখন 6:30 পৌনে 7টার মতো বেজে গেছে। সৃজনী দেবী দেখছেন যে সুতীর্থা মানে ওনার মেয়ে ফ্ল্যাটে ঢুকেছে, ওই বই টই পড়ে ওই পার্কেই ছিল এতক্ষণ ধরে, কিন্তু ওর মুখটা একটুখানি থমথমে হয়ে রয়েছে। অন্যান্য দিন যেরকম একটা ফ্রেশ মুডে ও ফ্ল্যাটের মধ্যে ঢোকে, হ্যাঁ, একটা আনন্দ নিয়ে ঢোকে, একটা ফুর্তি নিয়ে ঢোকে, কিন্তু সেই দিনটা দেখা যাচ্ছে ওর মুখটা বেশ থমথমে ও একটু গম্ভীর হয়ে রয়েছে। তখন সৃজনী দেবী তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এরকম তোর মুখটা এরকম হয়ে রয়েছে কেন, কিছু হয়েছে, কারোর সঙ্গে কোনো অশান্তি বা কিছু হয়েছে তোর, বা ঝগড়াঝাটি হয়েছে? তা বলছে যে দেখো মা, একটা ব্যাপার আজকে ঘটলো, কিভাবে তোমাকে এই ব্যাপারটা ব্যাখ্যা করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তখন সৃজনী দেবী বলছেন যে কি হয়েছে একটু বল, আমাকে একটু খুলে বল। তা বলছে যে দেখো, আমি তো পার্কের মধ্যে বসে বই পড়ছিলাম, এই মিনিট 15-20 আগের ব্যাপার, মানে আমি এখানে উঠে চলে আসার মিনিট 15-20 আগেই ব্যাপারটা ঘটেছে। আমি পার্কে বসে বই পড়ছিলাম, এবার আমি একটা বেঞ্চে বসে গল্পের বইটা পড়ছিলাম, আর বেঞ্চের ঠিক পিছন দিকটাতে, মানে পার্কের একদম কর্নার এই জায়গাটা, বেঞ্চের ঠিক পিছন দিকটাতে একটা জুই গাছের একটা মানে সার বেঁধে দাঁড় করানো কিছু জুই গাছের ঝোপ টোপ রয়েছে, গাছ রয়েছে। তা হঠাৎ আমার মনে হলো ওই গাছের দিকটা থেকে একটা শব্দ মতো আসছে। আমি ঘুরে তাকাই, ঘুরে তাকিয়ে দেখতে পাচ্ছি যে ওই গাছের যে ঝোপগুলো পরপর পরপর রয়েছে তার মধ্যে একটা সার্টেন জায়গা জুড়ে আর কি সেই ঝোপটা একটু আন্দোলিত হচ্ছে, একটু মানে নড়াচড়া করছে। তা আমি ভাবলাম কেউ কোনো বাচ্চা টাচ্চা এইদিকে খেলতে খেলতে চলে এসছে, অনেকে লুকোচুরি করে খেলে, হাইড অ্যান্ড সিক খেলে, লুকায়, হ্যাঁ, কিছু জায়গা পেলে, সেরকমই একটা কিছু ভাবলাম। ভেবে আমি আবার বইয়ের দিকে মন দিয়েছি, কিন্তু সেই মুহূর্তেই আমার মনে হলো একটা ঠান্ডা হাওয়া যে আমার পিছনে এসে লাগলো, এরকম একটা মনে হয়েছে। আমি আবারও পিছন ফিরে তাকাই, পিছন ফেরার সাথে সাথে আমার সেই জুই গাছের ঝোপটার দিকে আবারও আমার চোখ যায়। আমি দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই, আমি এক বর্ণও বানিয়ে বলছি না, আমি স্পষ্ট দেখতে পাই গাছের আড়াল থেকে ধীরে ধীরে একটা মেয়ে উঠে দাঁড়ালো। মেয়েটা অপরূপ সুন্দরী দেখতে, তার পরনে একটা ফ্রক পরা, চেহারাটা কিন্তু খুব বিধ্বস্ত লাগলো আমার, চুল পুরো উস্কো খুস্কো, চোখের তলায় কালি পড়ে গেছে, কিন্তু মেয়েটাকে দেখতে ভালো, এবং সবথেকে বড় কথা ও আমারই বয়সী একটি মেয়ে। দেখে আমার মনে হলো যেন আমারই বয়সী একটি মেয়ে ঠিক ওই গাছের পেছন দিকটায় দাঁড়িয়ে রয়েছে। তা আমি প্রথমে ওকে জিজ্ঞাসা করলাম, হিন্দিতেই জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, কী বৃত্তান্ত, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তা মেয়েটা আমার কথার কোনো জবাব না দিয়ে প্রচণ্ড রকম কান্নাকাটি শুরু করলো। আমি একটু চেয়েছিলাম ওর সঙ্গে আলাপ করতে, ভেবেছিলাম আমারই বয়সী মেয়ে, এই আবাসনেই থাকে, একটুখানি গল্পগুজব করব, পরিচয় করব, আলাপ জমাবো, কিন্তু মেয়েটা আমার কথার কোনো রকম জবাব না দিয়ে ও প্রচণ্ড রকম কান্নাকাটি শুরু করে দেয়, এবং অঝরে কান্না, সেই কান্না আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তা আমি তখন ওকে আবারও জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, তুমি কাঁদছো কেন, তুমি কি কোনো সমস্যায় পড়েছো, আমাকে বলতে পারো, এরকমভাবে বললাম। কিন্তু তা সত্ত্বেও ও আমার সাথে কোনো রকম কথা বলল না, আমার প্রশ্নের কোনো রকম জবাব দিল না। ও ওইভাবেই কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল পার্কিং লটের দিকটাতে, মানে আমি যেখানটায় বসেছিলাম তার সামনেই বিল্ডিং, সেই বিল্ডিংয়ের তলায় পার্কিং লট, পার্কিং এরিয়াটা রয়েছে। তা সেই পার্কিং লটের দিকে চলে গেল। তা আমি ওর পিছু নিলাম, কিন্তু পার্কিং এরিয়াতে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে পরপর পরপর, আমি সেখানে ওকে তন্ন তন্ন করে খুঁজেও ওকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল, ওর আড়ালে লুকিয়ে পড়াটা খুবই সহজ, এটা ঠিক কথা, কিন্তু ও যদি লুকিয়ে পড়ে তাহলে তো ওকে আমি দেখতে পাবো, কিন্তু কোনো জায়গায় আমি পুরো পার্কিং এরিয়াটা পুরোটা কভার করেছি, যতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে সবগুলোর আড়ালে আমি চেক করেছি, কোথাও কিন্তু ওই মেয়েটাকে আমি দেখতে পাইনি। তা এইটা আমার খুব অবাক লাগলো, আমি ঠিক বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি হলো। তা তখন ওই সৃজনী দেবী বলছেন ওনার মেয়েকে যে দেখ মা, তুই তো এখানে নতুন এসছিস, তোকেও কেউ চেনে না, তুইও কাউকে চিনিস না, তা ওই মেয়েটা তোকে নতুন দেখে হয়তো কথা বলতে একটুখানি হেজিটেট করেছে, তা ওটা নিয়ে অত ভাবিস না। তা
তা তখন সুতীর্থা বলছে যে দেখো মা, আমার সাথে কথা বলেনি এইটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সমস্যা নেই, ও আমার সাথে কথা নাই বলতে পারে, আমি তাতে কিচ্ছু মাইন্ড করিনি, আমিও নতুন, ও আমাকে নতুন দেখছে, আমি জানি না ও এখানে কতদিন রয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি যখন ওকে খুঁজতে এলাম ওই পুরো পার্কিং এরিয়াটাতে ওকে কোথাও দেখতে পেলাম না, ওইটুকু টাইমের মধ্যে ওর কিন্তু কোথাও ছুটে পালিয়ে যাওয়াটা সম্ভব নয়। এই ব্যাপারটা আমার কিন্তু বেশ অদ্ভুত লাগছে, সেইটাই আমাকে ভাবাচ্ছে কিন্তু। তা তখন সৃজনী দেবী মৃদু হেসে বললেন যে দেখ মা, ওখানে তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে, লুকিয়ে পড়াটা খুবই সহজ, তুই যখন খুঁজছিলি সেই ফাঁকেই হয়তো ও তোর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে, ওটা নিয়ে অত ভাবনা চিন্তার কোনো কারণ নেই, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি টিফিন বানিয়ে দিচ্ছি, একটু বাদেই কিন্তু বাবা বাড়িতে ঢুকে পড়বে, তুই কিন্তু পড়তে বসে যা, এসে যদি দেখেন যে তুই পড়তে বসিসনি তাহলে কিন্তু উনি প্রচণ্ড রেগে যাবেন। তো যাই হোক, তা সুতীর্থা আর এটা নিয়ে কথা বাড়ালো না, সে ফ্রেশ হয়ে নিল, ওর মা টিফিন বানিয়ে দিলেন, ও টিফিন খেলো, খেয়ে পড়তে বসে গেল। তবে মনের মধ্যে ওর কিন্তু একটা খুঁতখুঁতানি ছিলই, যে আমি এটা কাকে দেখলাম, কেন দেখলাম, এই প্রশ্নটা কিন্তু বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইবার সেই দিন সন্ধ্যাবেলায় যথারীতি আপনার এই সন্দীপবাবু, যিনি বাইরে ছিলেন, অফিসে গেছিলেন, তিনি ফিরলেন। এবার এই প্রসঙ্গে বলে রাখি, সন্দীপবাবু কিন্তু তার মেয়ের মানে সুতীর্থার পড়াশোনা নিয়ে প্রচণ্ড রকম কনসার্ন, যেটা আর 5টা বাবা মায়ের ক্ষেত্রে হয়ে থাকে। তা সন্দীপবাবু এই ব্যাপারটাতে প্রচণ্ড রকম কনসার্ন, প্রচণ্ড রকম স্ট্রিক্ট এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ মেয়ের পড়াশোনা নিয়ে উনি কিন্তু কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে চান না। এবার এই যে পুনেতে সপরিবারে চলে আসা, মানে দেখুন, সন্দীপবাবু একাও পুনেতে আসতে পারতেন, ওনার স্ত্রী মেয়ে কলকাতাতেই থাকতে পারতেন, কিন্তু উনি সেটা চাননি। কেন চাননি? কারণ মেয়েকে তিনি চোখের আড়াল করতে চান না, মেয়ে তার চোখের সামনে থাকবে, হতে পারে একটা অন্য শহর, কিন্তু ওনার চোখের সামনে উনি রাখতে চান। বিশেষ করে পড়াশোনার দিকটা ওই সন্দীপবাবুই বেশি দেখেন, স্পেশালি অঙ্ক, মানে ম্যাথস যে সাবজেক্টটা, সেই অঙ্কটা কিন্তু উনিই করান, উনি এটা অন্য কারোর হাতে ছাড়তে চান না। তা এবার উনি এসে অ্যাজ ইউজুয়াল প্রতি সন্ধ্যায় যেটা হয় আর কি, ওই 8টা থেকে শুরু করে প্রায় 10টা সাড়ে 10টা অবধি উনি কিন্তু সুতীর্থাকে অঙ্ক করান। এবারে আপনারা প্রত্যেকেই জানবেন, মানে যারা যারা আমার পডকাস্ট দেখছে তাদের মধ্যে যারা মানে যদি কোনো স্কুল স্টুডেন্ট থেকে থাকে এই মুহূর্তে, যারা ক্লাস 11-এ পড়ছে, সিবিএসসি হোক, আইসিএসসি বোর্ড হোক, যাই হোক না কেন, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, 11-12-এর ম্যাথস কিন্তু যথেষ্ট শক্ত। মানে ক্লাস 10 অবধি আমরা যেই অঙ্ক করে আসি, তারপরে যে একটা হিউজ জাম্প, আমি জানি না এখন নতুন রিভাইজ সিলেবাসগুলো কেমন হয়েছে, আমি আমাদের সময়কার কথা বলছি, এটা বহু বছর আগের কথা। তো তখন আমরা যেটা অনুভব করেছিলাম যে ক্লাস 10-এর পর 11-এর যে ম্যাথসটা, সেটা কিন্তু একটা হিউজ একটা জাম্প, মানে এই একতলা থেকে একদম ডাইরেক্টলি আপনার 5তলা 6তলা অবধি চলে যাওয়ার মতো, এরকমই কঠিন হয়ে যায় সিলেবাসটা। এইবার সুতীর্থায় যে মেয়েটা, সুতীর্থা কিন্তু একেবারেই অ্যাভারেজ একটা স্টুডেন্ট, বিরাট কিছু মেধাবী বা বিরাট কিছু যে একটা ভালো নম্বর পাওয়া একটা মেয়ে সেরকম কিন্তু নয়, মানে মোটামুটি একটা মিডিওকার স্টুডেন্ট বলতে যাবো যায়, ও কিন্তু তাই। এবার অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে ওর কিন্তু বরাবরই একটা প্রবলেম ছিল। তা সেটা সৃজনী দেবী আমাকে যখন ঘটনাটা ন্যারেট করছিলেন, উনি বলেছিলেন আমাকে এই কথাটা, যে অঙ্ক নিয়ে কিন্তু ওনার মেয়ের বরাবরই একটা সমস্যা ছিল। সেই কারণে সন্দীপবাবু যখন ওকে অঙ্ক করাতে বসতেন, তখন উনি প্রচণ্ড রকম রেগে থাকতেন, একটু ইরিটেটেড হয়ে থাকতেন, একটু বিরক্ত হয়ে থাকতেন, মেয়েকে বোঝাচ্ছেন, বুঝতে পারছে না, বা অঙ্কে ভুল হচ্ছে, কোথাও সিলি মিস্টেক হচ্ছে, ও মাথায় নিতে পারছে না। তো একটু এই ব্যাপারগুলো ওনার মধ্যে ছিল, একটু মানে অল্পতে রেগে যাওয়া। তা সেই দিনও কিন্তু এই ব্যাপারটার কোনো ব্যতিক্রম হয়নি। তো 11-এর ম্যাথসের একটা খুব কঠিন চ্যাপ্টার আছে, আপনারা জানবেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস বলা হয় চ্যাপ্টারটাকে, যথেষ্ট টাফ একটা চ্যাপ্টার। তা সেই চ্যাপ্টারটা সন্দীপবাবু ওকে করাচ্ছিলেন ওনার মেয়েকে, এবং ওই সুতীর্থা যথারীতি মাথায় নিতে পারছে না, বা বুঝতে পারছে না, বা অঙ্কে ভুল করছে, আর সন্দীপবাবু প্রচণ্ড রকম ওকে বকাবকি করছে। আর সেই দিন, এই প্রসঙ্গে বলে রাখি, সেই দিন কিন্তু সুতীর্থার মাইন্ডটাও একটু ডাইভার্টেড ছিল। ওই যে সন্ধ্যাবেলার যে ঘটনাটা, ওই কাকে একটা দেখেছে, সে তারপরে কথা বলেনি, তারপরে তাকে আর দেখা যায়নি, পার্কিং এরিয়াতে লুকিয়ে পড়েছিল, ওকে আর খুঁজে পাওয়া যায়নি, ওইটা নিয়ে কিন্তু সুতীর্থা একটুখানি
কি বলবো, মানে ওর মাইন্ডটা একটু ডাইভার্টেড ছিল, ওর ওর ভাবনা চিন্তাগুলো বা ওর কনসেন্ট্রেশনটা একটা জায়গায় ফোকাসড হচ্ছিল না, বারবার করে ওর মনটা ওই দিকেই চলে যাচ্ছিল যে আমি কি দেখলাম, এই প্রশ্নগুলো ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সেই কারণে সেই দিনটাতে ও আরোই মনোযোগ দিতে পারছে না অঙ্কের ওপর। তা এইটা নিয়ে সন্দীপবাবু আরও রেগে গেছে। তো এরকমভাবে বকাবকি চলতে চলতে সেটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। মানে হয় না অনেক সময় বাবারা বা মায়েরা, অভিভাবকেরা তার সন্তানের ওপর একটু রাগটা বেশি দেখিয়ে ফেলে, যে কোনো কারণেই হোক না কেন। তা সেদিন সন্দীপবাবু একটু বেশি মাত্রায় রেগে গেছে এবং মেয়েকে যা নয় তাই বলা শুরু করেছেন, বই টই ছুঁড়ে ফেলতে শুরু করেছেন, এরকম নানান রকম উনি করছেন। তা এই ব্যাপারটাকে সামাল দিতে আলটিমেটলি সেই সৃজনী দেবীকেই আসতে হলো। উনি এসে মধ্যস্থতা করে ব্যাপারটাকে একটু সামাল দেওয়ার চেষ্টা করলেন, নিজের হাজব্যান্ডকে বললেন যে তুমি এটা কি করছো, মেয়েটা বড় হচ্ছে, ওকে সবসময় এরকম মুখের ওপরে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায় না, ভুলে যেও না ও কিন্তু আর সেই 5-6-এ পড়া মেয়ে না, ও এখন ক্লাস 11, ও একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে এসছে, ওরও কিন্তু একটা ফিলিংস, একটা ইমোশন, এই ব্যাপারগুলো রয়েছে। তা তুমি সবসময় কিন্তু এরকমভাবে ওকে অপমান করতে পারো না। তো আপনারা দেখবেন অনেক সময় এই জিনিসটা খুব কমন, এই ব্যাপারটা যে বাবা যখন শাসন করছে সেই জায়গায় মা যদি মধ্যস্থতা করতে আসে তখন বাবারা কিন্তু আরও বেশি দ্বিগুণ রেগে যায়। তা এক্ষেত্রেও সেটাই হলো। তা সন্দীপবাবু বললেন ওনার স্ত্রীকে যে হ্যাঁ, আমি যখনই ওকে শাসন করতে যাই তুমি এরকমভাবে এসে বাধা দেবে না, এতে মেয়ে আরও বেশি প্রশ্রয় পেয়ে যায়, হ্যানা ত্যানা, এরকমভাবে একটা তর্কাতর্কি চলতে থাকলো। আলটিমেটলি সন্দীপবাবু বিরক্ত হয়ে উঠে পড়লেন। তো সেই দিনের মতো সুতীর্থার আর পড়াশোনা হলো না, বই টই সব বন্ধ করে ও গুটিয়ে দিল, নিয়ে তারপর ডিনার করে ও শুয়ে পড়লো, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। ওর 7টার মধ্যে ওর স্কুল বাস এসে যায়, ওকে মানে স্কুল বাসে উঠতে হয়, 7টার মধ্যে বেরিয়ে যেতে হয় ওকে। এইবার সেই রাতটা তো কাটলো। পরের দিন সকালবেলায় এই সৃজনী দেবী, এনার অভ্যাস হচ্ছে 5:30টার মধ্যে উনি ঘুম থেকে উঠে পড়েন। 5:30টায় উঠে উনি টিফিন বানান, প্রথমে সুতীর্থাকে ডাকেন, ডেকে তাকে রেডি করানো, স্নান টান করানো, কারণ ওই সুতীর্থা হ্যাঁ চট করে ঘুম থেকে উঠতে চায় না, নিজে থেকে ওঠে না কখনো, হ্যাঁ মা ডাকলে তারপরেই সে ওঠে। তা ওই সুতীর্থাকে ঘুম থেকে তোলা, ওকে স্নান করতে পাঠানো, ওকে ড্রেস আপ করানো, এই সমস্ত কিছু, তারপর ওর জন্য টিফিন বানানো, এই কাজগুলো ওনাকে করতে হয়। তাই একটু তাড়াতাড়ি, একটু ভোর ভোর ওনার ঘুম থেকে ওঠার একটা অভ্যাস আছে। এবার সেদিনও উঠেছেন উনি, পরের দিন সকালবেলায় 5:30টা নাগাদ উনি উঠেছেন। উঠে প্রথমে স্বভাব অনুযায়ী উনি গেছেন হচ্ছে অভ্যাসবশত ওনার মেয়ের ঘরের দিকে ওকে ডাকতে। এবার ঘরের দরজাটা ভেজানো ছিল, বাইরে মানে ভেতর থেকে বন্ধ কখনোই করতো না সুতীর্থা, দরজাটাকে জাস্ট ভেজিয়ে রাখতো। তা ভেতরে ঢুকে ওই সৃজনী দেবী যেটা দেখলেন সেটা কিন্তু বেশ অস্বাভাবিক। দেখলেন যে ওনার মেয়ে টেবিলের ওপর বসে রয়েছে, মানে ওই স্টাডি টেবিলের পাশে যে চেয়ারটা, সেই চেয়ারটাতে বসে রয়েছে, বসে অঙ্কের বইটা, মানে যেই অঙ্ক নিয়ে আগের দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলায় প্রচণ্ড রকম ঝামেলা হলো ওদের বাড়িতে, সেই অঙ্কের বইটাকে খুলে এরকমভাবে গালে হাত দিয়ে ওই বইটার দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর মেয়ে। একদম মানে কোনো রকম নড়চড় নেই তার শরীরের মধ্যে, যেন একটা শান্ত পাথরের মূর্তির মতো বসে রয়েছে সুতীর্থা, চুল পুরো খোলা, উস্কো খুস্কো চুল। তা এইটা দেখে একটুখানি অবাক লেগেছে সৃজনী দেবীর, যে যেই মেয়েকে ঠেলে ঠেলে ঘুম থেকে তুলতে হয়, হ্যাঁ স্কুলে যাওয়ার টাইমে প্রত্যেক দিনই একটা দেরি হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, সেই মেয়ে আজকে সকাল সকাল নিজের থেকে উঠে, কখন উঠেছে উনি তো জানেন না, নিজের থেকে উঠে অঙ্কের বই সামনে নিয়ে, যেই সাবজেক্টটাকে ও সবথেকে বেশি এড়িয়ে চলার চেষ্টা করে, সবথেকে বেশি ভয় পায় বা সবথেকে বেশি অপছন্দ করে বলা যেতে পারে, সেই বইটাকে সামনে রেখে ও তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে, এই ব্যাপারটা তো আমার খুব একটা সুবিধার লাগছে না বা খুব একটা স্বাভাবিক লাগছে না। তা তখনও উনি ব্যাপারটাকে বোঝেননি, ভেবেছেন হয়তো বাবার কাছে বকাটাকা খাওয়ার পর একটা অনুশোচনা হয়েছে, বইটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছে। তা তখন উনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকেছেন, ঢুকে সুতীর্থা যেই জায়গাটায় বসে রয়েছে তার ঠিক পাশে গিয়ে উনি দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে সুতীর্থাকে জিজ্ঞাসা করছেন যে কী রে মা, কী হয়েছে, তুই এইভাবে বসে আছিস, কতক্ষণ ধরে বসে রয়েছিস, কখন ঘুম ভেঙেছে? তা তখনও সুতীর্থার কোনো হেলদোল নেই, ও একই রকমভাবে মাথাটাকে একটুখানি নিচু করে গালে হাত দিয়ে বইটার দিকে তাকিয়ে রয়েছে। ওর পাশে যে ওর মা এসে দাঁড়িয়েছে,
এই ব্যাপারটাতে ওর কোনো রকম ভ্রুক্ষেপ নেই, মানে ও যেন বুঝতেই পারছে না যে ওর পাশে কেউ এসে রয়েছে। এইবার সাধারণত একটা ঘোরের মধ্যে চলে গেলে আমরা কি করি, সেই ব্যক্তিটাকে একটু ঝাঁকুনি দিয়ে তার সম্বিত ফেরানোর চেষ্টা করি। তা সৃজনী দেবী তার মেয়ের ক্ষেত্রেও সেই জিনিসটা করলেন, ওর কাঁধ ধরে একটুখানি ঝাঁকাতে গেলেন। এবার ঝাঁকাতে গেলে পরে কি হবে, বডি টাচ হবে, হাতের সঙ্গে বডিটা টাচ হবে। সেই টাচটা যখনই হলো, সেই স্পর্শটা যখনই হলো, মানে সৃজনী দেবী অনুভব করলেন যে ওর মেয়ের গা মানে অস্বাভাবিক রকমের গরম হয়ে রয়েছে, অর্থাৎ সৃজনীর ওই সুতীর্থার জ্বর এসছে, মানে গা একদম পুরো জ্বরে পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি, মানে এতটাই গরম হয়ে রয়েছে, মানে জ্বলন্ত কয়লার মতো গরম যাকে বলে। মানে সৃজনী দেবীর মনে হলো যেন হাতে ছ্যাঁকা লাগবার মতো একটা গরম লাগে, মানে গরম ভাব তিনি অনুভব করলেন। তা তখন উনি বললেন যে সে কী রে, তোর তো প্রচণ্ড জ্বর হয়েছে, তুই এইভাবে বসে আছিস কেন, আয় আয় আয়, তুই শুয়ে পড়, তুই তাড়াতাড়ি শুয়ে পড়, এখানে আর বেশি বসার দরকার নেই, আজকে আর স্কুলে যেতে হবে না। এইবার এই কথাটা বলবার সাথে সাথে ওই সুতীর্থা কী করেছে, আস্তে আস্তে, ও তো মাথাটাকে একটুখানি এরকম হেলিয়ে একটু নিচুর দিক করে বসেছিল ওই বইটার দিকে তাকিয়ে, ও আস্তে আস্তে মাথাটাকে তুলে ধীরে ধীরে ওর ঘাটটাকে ওর মায়ের দিকে ঘোরালো। ওর মা তো দাঁড়িয়ে রয়েছে পাশে, ও বসে রয়েছে চেয়ারে, মুখটাকে তুলে ও মায়ের দিকে তাকালো। যেই মুহূর্তে চোখাচোখি হলো, সৃজনী দেবী রীতিমতো আঁতকে উঠলেন। উনি কি দেখছেন, ওর মেয়ের মুখটা এরকম ভয়ানক কেন? দেখছেন যে দুটো চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে, ঠোঁটের ফাঁক দিয়ে অনর্গল লালা ঝরছে, আর একটা অদ্ভুত রকমের হাসি হেসে চলেছে ওই সুতীর্থা, আর ওই রক্তবর্ণ চোখ নিয়ে সে তাকিয়ে রয়েছে তার মায়ের দিকে। তা তখন সৃজনী দেবী চিৎকার করে উঠলেন যে কি হলো কি তোর, তুই এরকম করছিস কেন? তা এই চিৎকারে ইতিমধ্যে কি হয়েছে, সন্দীপবাবুর ঘুম ভেঙে গেছে। উনিও উঠে ছুটে এসছেন, ঘরের মধ্যে ঢুকেছেন, ঢুকে ওনার মেয়েকে এরকম অবস্থায় উনি দেখছেন। এবারে দেখুন, বাবা যতই শাসন করুক না কেন, যতই সে তার পড়াশোনা নিয়ে তার মেয়ের ওপর চোটপাট করুন না কেন, মেয়েকে যদি এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা অবস্থায় কোনো বাবা দেখে, তাহলে কিন্তু তার পক্ষে মাথার ঠিক রাখা সম্ভব না। তা সন্দীপবাবুর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হলো। উনি প্রচণ্ড রকম টেনশনে পড়ে গেলেন, উদ্বিগ্নতার মধ্যে ডুবে গেলেন, উনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, চিৎকার করে বলে উঠলেন যে কি হয়েছে তুই এরকম করছিস কেন, তোর চোখ টোক লাল, তুই ওঠ, তোকে আর বসে থাকতে হবে না, তুই ওঠ, তুই গিয়ে শুয়ে পড়। বলে এবার ওনারা কি করলেন, ধরাধরি করে সুতীর্থাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সুতীর্থা দু চোখ বুজে শুয়ে রইল, এবং সৃজনী দেবী আর সন্দীপবাবু দুজনেই কিন্তু লক্ষ্য করলেন যে শোয়ানোর সাথে সাথে ওই বন্ধ করা যে দুটো চোখ, তার কোণ দিয়ে কিন্তু টপ টপ করে একটু একটু করে জল গড়িয়ে পড়ছে। তা তখন সৃজনী দেবী প্রচণ্ড রকম রেগে গেলেন, আর দুষতে থাকলেন, মানে বারবার করে ওনার স্বামী এই সন্দীপবাবুকে কিন্তু দোষারোপ করতে থাকলেন, বলতে থাকলেন যে তোমার জন্যই আজকে এরকম হয়েছে, আমি বারবার করে বলেছি যে তোমার জীবের ওপর তুমি একটুখানি লাগাম দাও, তুমি যখন ওকে নিয়ে পড়াতে বসাও তখন তোমার দিকবিদিক জ্ঞান থাকে না, তুমি হিতাহিত একেবারে জ্ঞানশূন্য হয়ে পড়ো, তুমি যা নয় তাই ওকে বলতে থাকো, অপমান করতে থাকো। তুমি তো জানো যে আমার মেয়েটা কতটা আবেগপ্রবণ, একটা নতুন পরিবেশে এসছে, কলকাতার পুরনো স্কুল, পুরনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিত মানুষজন সবাইকে ছেড়ে শুধুমাত্র আমাদের দুজনের সঙ্গে ও পুনেতে এসছে তোমার কথাতে। এবার তুমি যদি ওকে সবসময় এরকমভাবে বকাবকি করতে থাকো, তাহলে তো ওর পক্ষে সেটা নেওয়াটা সম্ভব হবে না। তাই জন্য বলি যে একটুখানি সামলে চলো। তা তখন সন্দীপবাবু বললেন যে দেখো, আমি জানি আমার ভুল হয়েছে, আমারই অন্যায় হয়েছে, তবে এখন এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে বেশি ডিসকাস না করাই ভালো, আগে আমাদেরকে সুস্থ করে তুলতে হবে, সুতীর্থাকে আগে সুস্থ করে তুলতে হবে। তা আমি দেখছি এত বড় একটা আবাসন, এখানে নিশ্চয়ই কোনো ডাক্তার বা কেউ থাকবেন, কোনো পরিবারে কোনো ডাক্তার তো থাকবেনই। তা আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, যদি কাউকে পাওয়া যায়, তিনি যদি একটু সুতীর্থাকে এসে দেখে যান, একটু চেক আপ করে যান, তাহলে ওকে যদি একটু সুস্থ করে তোলা যায়। তো এই বলে উনি বেরিয়েছেন। এইবার উনি বেরোনোর 2 থেকে 3 মিনিটের মধ্যে আস্তে আস্তে ওই সৃজনী দেবী দেখতে পাচ্ছেন যে উনি তো ওনার মেয়ের একদম মাথার কাছটায় বসেছিলেন, মাথায় হাত টাত বুলিয়ে দিচ্ছিলেন। তা উনি দেখতে পাচ্ছেন যে বডি টেম্পারেচার যেটা প্রচণ্ড রকম গরম হয়ে উঠেছিল, সেই টেম্পারেচারটা আস্তে আস্তে কিন্তু নর্মালাইজড হচ্ছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। একটা স্বাভাবিক মানুষের শরীরের তাপমাত্রা যেরকম হয়
ঠিক সেই রকম হচ্ছে আস্তে আস্তে সুতীর্থার বডি টেম্পারেচার। আর সেই মুহূর্তে প্রচণ্ড রকম ও ঘাম দিচ্ছে, দরদর করে ওই ঘাম দিয়ে জ্বর ছাড়লে যেরকম হয় ঠিক সেরকমই ঘামাচ্ছে সুতীর্থা। এবার এইটা হতে হতে ও আস্তে আস্তে চোখ খুললো। এতক্ষণ তো ও চোখ বন্ধ করে শুয়েছিল। চোখ খুললো, চোখ খুলে ও ধরপড় করে উঠে বসেছে বিছানার ওপর উঠে বসে প্রথমেই ওর মায়ের দিকে তাকিয়েছে, পাশে মা বসে আছে। তারপরে দেওয়াল ঘড়ির দিকে ওর চোখ গেছে, তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। তা ও তখন বলছে যে সে কি, আমি আজকে স্কুলে যাব না মা, তুমি আমাকে ডাকোনি, তুমি এখানে বসে রয়েছো, আমাকে তো রেডি হতে হবে, আমাকে তো স্নানে যেতে হবে, অন্যান্য দিন তো তুমি অনেক আগে আমাকে ডেকে তোলো, আজকে আমি স্কুলে যাব না। তা তখন সৃজনী দেবী রীতিমতো আকাশ থেকে পড়েছেন, অবাক হয়ে গেছেন। বলছে যে স্কুলে যাবি কি রে, তোর তো প্রচণ্ড রকম জ্বর, তুই তো একটু আগেও তোর জ্বর এসেছিল, তুই তো ওই টেবিলটাতে ওই চেয়ারটাতে বসেছিলি অঙ্কের বইটাকে সামনে নিয়ে, তা কতক্ষণ ধরে বসেছিলি আমি জানি না। তো ওই রকমভাবে শরীরের ক্ষতি করে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কেউ এই সমস্ত জিনিস করে? তা তোর তো শরীর খারাপ, তোকে আজকে স্কুলে যেতে হবে না। তা তখন ওই সুতীর্থা বলছে যে হ্যাঁ আমার একটু দুর্বল লাগছে এখন ঠিকই, কিন্তু কখন জ্বর এলো কখন কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি বলছো যে আমি ওই স্টাডি টেবিলের ওই দিকটাতে বসেছিলাম অঙ্কের বই হাতে নিয়ে, কই আমার তো এইগুলো কিচ্ছু মনে পড়ছে না। তা এইটা শুনে ওই সৃজনী দেবীর কিন্তু একটুখানি খটকা লাগলো, যে কি এমন হলো যে ও কিছু মনে করতে পারছে না। ওই তো মানে বিছানা ছেড়ে তো ওকে উঠতেই হয়েছে, উঠে গিয়ে ও স্টাডি টেবিলটার দিকে গেছে, সেখানে চেয়ার টেনে বসেছে, বইটাকে নিয়ে সেটাকে খুলেছে, ওইটার দিকে কতক্ষণ ধরে তাকিয়েছিল সেটা ওই বলতে পারবে, আমরা তো আর জানি না। তা এত কিছু ও করলো কিন্তু ওর মাথায় কিছুই নেই, পুরো ব্যাপারটাই ও বিস্মৃত হয়ে গেল। এইটা কিন্তু খুব অস্বাভাবিক। ইতিমধ্যে সন্দীপবাবু ঢুকেছেন ফ্ল্যাটের মধ্যে। ওনারা যেই টাওয়ারটাতে থাকেন সেইটারই 5th ফ্লোরে একজন প্রবীণ চিকিৎসক, ডক্টর ভার্গব ওনার নাম, ওনাকে নিয়ে উনি এসছেন ফ্ল্যাটে। তা ডক্টর ভার্গব তিনি পরীক্ষা করলেন ওই সুতীর্থাকে, ওষুধ দিলেন কিছু। তা বললেন যে দেখুন আমি এক্ষুনি কোনো টেস্ট বা কিছু করতে দিচ্ছি না, আপনারা একটু অবজার্ভ করুন, ফার্দার যদি এই জ্বর আসা যাওয়া এই ব্যাপারটা হতে থাকে তাহলেই আমি কিন্তু পরীক্ষা করতে দেবো, নচেত নয়। আপাতত ওষুধটা খাওয়ান, কয়েকটা দিন ওকে বেড রেস্টে থাকতে হবে, স্কুলে না পাঠানোই ভালো। আর বললেন আরও একটা কথা, যে দেখুন আমি আপনার হাজব্যান্ডের থেকে সবটাই শুনেছি, সন্দীপবাবুর থেকে। তা আমি জানি যে আপনারা আগে এখানে থাকতেন না, আপনারা এখানে একদম নিউ কামার, প্রথমবার এসছেন, পুনেতে এসছেন, আগে আপনারা কলকাতায় থাকতেন। তা অনেক সময় কি হয়, এই যে সুতীর্থা ও তো একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে রয়েছে, ওই নতুন মানে পুরনো পরিবেশ, পুরনো মানুষজন, তাদেরকে ছেড়ে যখন একটা নতুন পরিবেশে আসে তখন মারাত্মক রকম স্ট্রেস থাকে, ওদের মনটা তো খুব নরম টাইপের একটা মন হয়, তা খুব স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের থেকে অনেক সময় কিন্তু এরকম জর্জারি আসতে পারে। তা আপনারা পড়াশোনা নিয়ে ওকে খুব একটা প্রেশারাইজ করবেন না, ওকে একটু ওর মতো ছেড়ে দিন, একটু নর্মালাইজ হতে দিন, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে, এখানে থাকতে থাকতে ধীরে ধীরে ও সবটাই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই বলে তো ডাক্তার চলে গেলেন। তা সন্দীপবাবুও তারপরে অফিসে বেরিয়ে গেলেন। এবার সুতীর্থাকে কয়েকটা দিন থাকতে হবে বাড়িতে, বলে গেছেন ডাক্তার। এইবার এরপর একটা দিন নির্বিঘ্নে কাটলো, কোনো রকম প্রবলেম হলো না। তারপরের দিন তখনও সুতীর্থা বাড়িতে একটু একটু করে রিকভার করছে, ও শরীরের মধ্যে দুর্বলতাটা কিন্তু ওর ছিল, কিন্তু জ্বরটা আর আসেনি। এইবার সেই দিন কি হলো, সন্দীপবাবু অফিসে বেরিয়ে গেছেন, ওই সৃজনী দেবী উনি রান্নাঘরে রয়েছেন, আর উনি একজন কাজের লোক, হ্যাঁ, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সে প্রথম দিন ওদের ফ্ল্যাটে এসছে কাজ করতে, তা তাকে একটু কাজ টাজ বোঝাচ্ছেন। এবার ওই সুতীর্থা ও ড্রয়িং রুমে সোফার ওপর বসে টিভি দেখছিল। এবার দেখতে দেখতে হঠাৎ সৃজনী দেবী লক্ষ্য করলেন যে টিভি অফ না করেই রিমোটটাকে রেখে দিয়ে সুতীর্থা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ওর ঘরের, মানে ওর যেটা নিজস্ব ঘর, সেই ঘরের মধ্যে ও কিন্তু ঢুকে গেল। এবারে দেখুন এই ব্যাপারটার মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব নেই, এটা হতেই পারে, কিন্তু এই যে মানে সুতীর্থার উঠে গিয়ে ওর ঘর পর্যন্ত ঢুকে পড়া, এই যে হেঁটে যাওয়ার যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা কিন্তু
সৃজনী দেবীর একেবারেই স্বাভাবিক মনে হয়নি। অর্থাৎ থপ করে কেমন একটা মানে মদ্যপ অবস্থায় থাকলে পরে, আকণ্ঠ মদ্যপান করে থাকলে একজন ব্যক্তি যেরকম টলতে হাঁটে, ঠিক সেরকমই ছিল ওর হাঁটার ধরনটা। ওইভাবে হাঁটতে সুতীর্থা ওর নিজের ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। এবার সৃজনী দেবী যথারীতি গেছে মেয়ের খোঁজ খবর নিতে। কিছুদিন আগেই ওরকম জ্বর থেকে উঠেছে, ও যে কি হলো, ও আবার এরকমভাবে ঢুকে গেল কেন, ওর শরীর খারাপ লাগছে কিনা দেখতে গেছে। দেখতে গিয়ে উনি দেখছেন সুতীর্থা ওর খাটের ওপর বসে রয়েছে, পুরো খোলা চুল। এবার বাবু হয়ে বসে ও কি করছে, এরকমভাবে দুলছে, মানে একদম এই রকমভাবে দুলছে। তা তখন সৃজনী দেবী একটুখানি ভয়ই পেয়ে গেলেন। আর ওনার পেছন ওই নতুন কাজের লোক যিনি এসছেন আর কি প্রথমবার কাজ করতে ওনাদের ফ্ল্যাটে, তিনিও ঢুকেছেন। তা তখন ও জিজ্ঞাসা করেছে মানে সুতীর্থাকে, সৃজনী দেবী, যে কিরে তোর এরকম, তুই এরকম দুলছিস কেন? ও দুলতে মানে যখনই এই প্রশ্নটা করেছে সৃজনী দেবী, তখন এক ঝটকায় সুতীর্থা কী করেছে, মাথাটাকে তুলেছে। তোলার সাথে সাথে সৃজনী দেবী মারাত্মক ভয় পেয়ে গেছেন। সেই দিনকার মতো আবারও ওই সুতীর্থার দু চোখ লাল, গা অসম্ভব রকমের গরম। তা তখন বলছে যে এই রে, তোর তো আবারও জ্বর এসছে, এই বলতে গেছে। তখন ওই সুতীর্থা সম্পূর্ণ অন্য একটা ভাষায় কী সব যেন বলতে শুরু করেছে। আর কণ্ঠস্বরটাও কিন্তু একটু পাল্টে যাচ্ছে, মানে কণ্ঠস্বরটা ওই সুতীর্থার নিজস্ব কণ্ঠস্বর নয়, একটু অন্য রকম, একটু বদলে যাওয়া, একটু পরিবর্তিত মনে হচ্ছে। তো এই ভাষাটা, যেই ভাষায় সুতীর্থা কথা বলছে, ওই সৃজনী দেবী তো তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। কিন্তু তার বাড়িতে যে কাজের লোকটি ছিলেন, যিনি এসছিলেন কাজ করতে সেই দিন, তিনি ভাষাটাকে রেকগনাইজ করতে পারলেন। তার কারণ ভাষাটা হচ্ছে মারাঠি, ওর নিজস্ব মাতৃভাষা, উনি ওখানকারই লোক। তা উনি তখন ওই সৃজনী দেবীকে জিজ্ঞাসা করলেন যে আপনার মেয়ে এত ভালো মারাঠি কি করে জানলো, মারাঠি ভাষা কি ও কোথাও শিখেছে? তা তখন সৃজনী দেবী অবাক হয়ে গেছেন যে মারাঠি ভাষা ও কী করে জানবে, ও তো বাঙালি, ও বড় হয়েছে কলকাতাতে, ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল চিরকাল, ও কি করে মারাঠি ভাষা শিখতে পারে, এরকম হ্যানাত্যানা বলেছে। বলে তারপর বলছেন যে আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে ও যে কথাগুলো বলল, এটাকে আমাকে একটু হিন্দিতে বোঝাও। এইবার এইটা বলার পর ওই মহিলা, যিনি কাজের মহিলা যিনি এসেছিলেন, তিনি যেটা বললেন সেটা শুনে তো সৃজনী দেবী রীতিমতো আঁতকে উঠেছে। কি বললেন উনি বললেন যে সুতীর্থা বলছে যে ওর আসল নাম হচ্ছে অদিতি। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পরবর্তীকালে ঘটনাটা যত আমি আনফোল্ড করব, এই ব্যাপারগুলোর কানেকশানগুলো কিন্তু আপনারা পাবেন। তা বলছে যে আমার নাম হচ্ছে অদিতি, আমাকে স্কুলে এক্ষুনি নিয়ে চলো, আজকে বৃহস্পতিবার, সেই দিনটা সত্যি বৃহস্পতিবার ছিল, আজকে বৃহস্পতিবার, অলরেডি এখন সকাল 11টা হয়ে গেছে, এই টাইমে আমাদের ক্লাসে রাজলক্ষ্মী ম্যামের অঙ্কের ক্লাস থাকে, অঙ্কের পিরিয়ড থাকে। ভালো করে শুনবেন কিন্তু এই জায়গাটা। তা এইগুলো শুনে সৃজনী দেবী মানে রীতিমতো হতবাক হয়ে পড়েছেন যে এইগুলো ওর মেয়ে কী বলছে, ও কি তাহলে পাগল হয়ে গেল? তারপরে আবার সৃজনী বলে উঠল, মানে পরে সেটা উনি বুঝতে পারলেন, যে আমাকে তোমরা কেন স্কুলে নিয়ে যাচ্ছ না, আমাকে বাড়িতে কেন তোমরা আটকে রেখেছো, আমি স্কুলে যেতে চাই। আমার সমস্ত পুরনো বন্ধুরা আমার জন্য প্রচণ্ড রকম কান্নাকাটি করে, আমার কথা প্রচণ্ড রকম মনে করে, তাদের নামও আমি বলে দিতে পারি। স্নেহা বলে কয়েকটা নাম বলছে, স্নেহা, বৈশালী, সুমিত্রা, এরকম অনেক বন্ধুবান্ধব আমার রয়েছে যারা আমার কথা মনে করে এখনও মন খারাপ করে। আর রাজলক্ষ্মী ম্যামের কথা তো আমি ছেড়েই দিলাম, তিনি তো প্রতিটা মুহূর্তে আমার কথা মনে করছেন আর দুঃখ করছেন। আমাকে প্লিজ তোমরা স্কুলে নিয়ে চলো, আমি আর এভাবে থাকতে পারছি না, এরকমভাবে বলছে। পুরো ভাষাটাই কিন্তু মারাঠি ভাষা। এইবার সৃজনী দেবী তো পড়লেন মহা বিপদে। ইতিমধ্যে কি হয়েছে, ওই যে কাজের মেয়ে, ওনার চোখের সামনেই তো পুরো ঘটনাটা ঘটলো। পুরোটা দেখে উনি এতটাই ভয়ভীত হয়ে পড়লেন যে উনি এক প্রকার ওই ফ্ল্যাট থেকে পালিয়ে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন সৃজনী দেবীকে যে আমি পরবর্তী দিন থেকে, মানে পরের দিন থেকে আমি আর কাজে আসছি না, আপনি নতুন কোনো লোক দেখে নিন, আমার পক্ষে এখানে এসে কাজ করা সম্ভব না।
তো এবার সৃজনী দেবী তো মহাবিপাকে পড়েছেন। উনি সঙ্গে সঙ্গে ওই সন্দীপবাবুকে কল করেছেন, করে ব্যাপারটা জানিয়েছেন। তা সন্দীপবাবু তখন বলছেন যে দেখো, ব্যাপারটা আমি কিন্তু খুব একটা স্বাভাবিক বুঝছি না, আমার মনে হচ্ছে ব্যাপারটা কিছু মনস্তাত্ত্বিক সমস্যা এর মধ্যে ঢুকে পড়েছে, মানে মানসিক কোনো সমস্যা ওই সুতীর্থার দেখা দিয়েছে। তো আমি একটু খোঁজ খবর নিচ্ছি, এখানে তো আমি সেইভাবে কাউকেই চিনি না, তো কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওর যদি কোনো কাউন্সেলিং করানো হয় তাহলে সেটা করতে হবে। এইবার ওই সুতীর্থা তো ওই সমস্ত কথাগুলো বলে আস্তে আস্তে আবার ওর শরীরটা ওই আগের মতোই ঢলে পড়েছে, বিছানার ওপর শুয়ে দেওয়া হয়েছে ওকে। 2-2.5 ঘন্টা ওরকমভাবে শুয়ে থাকার পর তারপরে আস্তে আস্তে জ্বর কেটেছে, শরীর ঠান্ডা হয়েছে, মানে স্বাভাবিক হয়েছে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার দেখুন, এই যে এত কিছু ঘটনা ঘটলো, ও যে এত কথা বলল, ওর কিন্তু কিছুই মনে নেই। এটা কিন্তু হয়েছিল। এইবারে কি হলো, পরের দিন সন্দীপবাবু নানান জায়গায় খোঁজ খবর নিয়ে একজন সাইকোলজিস্টের সন্ধান পাওয়া গেল, সেখানে নিয়ে যাওয়া হলো ওই সুতীর্থাকে। এবার ওর মনের অবস্থাটা ভাবুন, ও তো যখন সজ্ঞানে থাকছে ও তো দেখছে যে আমার কিছুই হয়নি, কিন্তু শুধু শুধু আমার মা আমার বাবা আমাকে নিয়ে একজন সাইকোলজিস্টের কাছে আসছেন, কাউন্সেলিং করাচ্ছেন, আমি তো এগুলোর কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। এবার সাইকোলজিস্টের কাছে গিয়ে যখন সিটিং দিয়েছে, ফার্স্ট সিটিং, তখন ও একেবারেই স্বাভাবিক, ও নর্মাল বিহেভ করছে সুতীর্থা। উনি যেগুলো জিজ্ঞাসা করছেন, সাইকোলজিস্ট যিনি, তিনি যেই সমস্ত প্রশ্নগুলো করছেন, অনেক রকম পরীক্ষা তো ওদের নিতে হয়, সাইকোমেট্রি টেস্ট থেকে শুরু করে অনেক অনেক ব্যাপার থাকে, তা সেই প্রশ্নোত্তরগুলো চলছে। তখন সে স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছে, আর 5টা সাধারণ মানুষ যেরকম উত্তর দেয় সেরকমই উত্তর ছিল সুতীর্থার। তাই ওই সাইকোলজিস্ট যে লোকটা, মানে উনি মহিলা ছিলেন আর কি, একজন লেডি সাইকোলজিস্ট, তিনি কিন্তু এই সমস্যাটা রুট কজটা ধরতে পারলেন না। উনি কিন্তু বারবার ওই একই কথা বলছেন যে স্ট্রেস থেকে হচ্ছে, ওই অনেক দূরে, মানে সম্পূর্ণ অন্য একটা জায়গা থেকে আপনারা এসছেন বলে এরকম ব্যাপারটা ওর সঙ্গে হচ্ছে, আদপে এই ব্যাপারটা কিছুই না, 2-1টা কাউন্সেলিং করলে জিনিসটা কেটে যাবে। কিন্তু সৃজনী দেবীর এই ব্যাখ্যাগুলো কিন্তু মনোপুত হলো না, ওনার কিন্তু ভালো লাগলো না। উনি মনে মনে ভাবতে থাকলেন যে সবই তো বুঝলাম, কিন্তু সম্পূর্ণ একটা অন্য ভাষায় কথা বলা, ঘন্টার পর ঘন্টা অঙ্কের বই সামনে নিয়ে বসে থাকা, যে পড়াশোনাকে ও রীতিমতো ঘৃণা করে, মানে অঙ্ক সাবজেক্টটাকে আর কি ও খুব একটা পছন্দ করে না, পড়াশোনাকে ঘৃণা করে বললে ভুল হবে, শুধু অঙ্কটাতেই ওর অনীহা ছিল। তারপর মারাঠি ভাষায় কথা বলা, আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের নামটাকে অদিতি বলা, নিজেকে অদিতি হিসেবে পরিচয় দেওয়া বা নিজেকে অদিতি ভাবা, এই ব্যাপারটা তো আমার খুবই অস্বাভাবিক লাগছে, এইটার তো কোনো ব্যাখ্যা আমি পেলাম না। যাই হোক, তা ওখান থেকে ওনারা চলে এসছেন। এই কাউন্সেলিং, এই প্রথম কাউন্সেলিংটার পর হঠাৎ করেই দেখা গেল ওই সুতীর্থা কিন্তু পুরোপুরি নর্মাল। 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 5 দিন কাটলো, ওর মধ্যে আর কোনো রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার কিন্তু হচ্ছে না। এবার সন্দীপবাবু, সৃজনী দেবী, এনারা দুজনে মিলেই সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, এবার সুতীর্থাকে আবার কিন্তু স্কুলে পাঠানো যেতে পারে, ওকে আর বাড়িতে আটকে রাখার কোনো মানে হয় না। তো এবার ও স্কুলে গেছে। যেই দিন স্কুলে গেছে সেই দিনই ঘটে গেছে একটা অস্বাভাবিক ঘটনা। কি হয়েছে শুনুন। আমি বলেছিলাম যে ও খুব সকাল সকাল স্কুল থেকে বেরোয়, মানে 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। ও বেরোনোর ঘন্টা মানে ও বেরিয়ে গেছে, স্কুলে পৌঁছেও গেছে, মানে ওদের বাড়ি থেকে স্কুলটা হয়তো হার্ডলি 8 ঘন্টার রাস্তা, খুব বেশি হলে। এবার তার 2 ঘন্টা বাদে সন্দীপবাবু রেডি হয়ে ব্রেকফাস্ট করে উনি অফিসের দিকে যাবেন। অফিসে যাওয়ার জন্য উনি ফ্ল্যাট থেকে যেই বেরোতে যাবেন, হঠাৎ করে ওনার মোবাইলে একটা ফোন এসছে, এবং ফোনটা এসছে সুতীর্থার স্কুল থেকে। ওনাকে বলা হলো যে আপনারা এক্ষুনি আসুন স্কুলে, আপনাদের মেয়ে কিন্তু অসম্ভব রকমের অস্বাভাবিক ব্যবহার করছে আজকে স্কুলে আসার পর থেকেই, আপনারা ইমিডিয়েটলি একটু আসুন, আপনাদের সঙ্গে দরকার আছে। এবার এইটা শুনে যা হয় আর কি, মা বাবা হিসেবে সন্দীপবাবু, সৃজনী দেবী, এনারা প্রচণ্ড রকম টেন্সড হয়ে পড়লেন। ওনারা ছুটলেন স্কুলে, পৌঁছেও গেলেন। গিয়ে মানে যাওয়ার পর ওনাদেরকে বলা হলো যে আপনারা প্রিন্সিপাল রুমে যান। এবার ওনারা প্রিন্সিপাল রুমে গেলেন। প্রিন্সিপাল রুমে যাওয়ার পর ওনারা যেটা দেখলেন তা অবিশ্বাস্য। মানে বলা যেতে পারে ওই স্কুলটাতে যত টিচার রয়েছে
সবাই হয়তো ওই প্রিন্সিপাল রুমে সেই দিন দাঁড়িয়েছিলেন। প্রিন্সিপাল ম্যাম বসে রয়েছেন ওনার চেয়ারে, ওনার ঠিক উল্টো দিকে মানে ওনার টেবিলের অপোজিটে যে চেয়ার দুটো রাখা, তাতে একটা মধ্যবয়স্কা মহিলা বসে রয়েছেন। তিনিও যে একজন টিচার সেটা বোঝাই গেল, হাতে বই খাতা ছিল। উনি প্রচণ্ড রকম কাঁদছেন, এটা লক্ষ্য করবেন, উনি প্রচণ্ড রকম কাঁদছেন। আর ওনার ঠিক শরীর ঘেঁষে একদম গায়ে গায়ে লেপ্টে থাকার মতো অবস্থা দাঁড়িয়ে রয়েছে সুতীর্থা। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, মানে কতখানি অস্বাভাবিক ব্যাপার। এইবার সুতীর্থাও কাঁদছে, মানে ওর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিন্তু ওই সৃজনী দেবী আর সন্দীপবাবু দুজনেই লক্ষ্য করলেন যে ওই সুতীর্থার কিন্তু দু চোখ লাল হয়ে রয়েছে। এবারে প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, কি হয়েছে, আমাদের একটু খুলে বলুন। তা ভদ্রমহিলা তখন বলছেন যে দেখুন, আজকে অনেক দিন পর তো ও আবার স্কুলে এসছে, মাঝখানে তো ও অসুস্থ ছিল বলে অ্যাবসেন্ট ছিল। স্কুলে আসার পর ওর ব্যবহারটা প্রচণ্ড রকমের অস্বাভাবিক লাগছে। কীরকম? বলছে দেখুন, ও তো নতুন এই স্কুল জয়েন করেছে, 1 মাসও তো হয়নি। সাধারণত ও নিজেকে একটু গুটিয়ে রাখে, কথাবার্তা বন্ধুবান্ধবদের সাথে কম বলে, খুব একটা বেশি মেলামেশা করে না, নিজের মতোই থাকে, চুপচাপ থাকে। হয়তো নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে একটু সময় লাগে, এটা হতেই পারে, যে কারোর ক্ষেত্রেই হতে পারে। আমাদের এখানে বহু এরকম স্টুডেন্ট আসে বাইরে থেকে, তাদের ইনিশিয়ালি তাদের বিহেভিয়ারটা এরকমই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আজকে স্কুলে আসার পর ওর ব্যবহারটা কেমন ছিল সুতীর্থার, মনে হলো যেন অনেক দিন বাদে একটা পরিচিত জায়গায় ফিরলে পরে একজন মানুষের মধ্যে যেরকম একটা আনন্দ, যেরকম একটা উদ্যম, যেরকম একটা ফুর্তি কাজ করে, ওর মধ্যে ঠিক সেই রকম একটা অনুভূতি কিন্তু কাজ করছিল। স্কুলে আসার পর প্রথমে ও স্কুল বিল্ডিংটাকে পুরো ঘুরে দেখলো, তারপর ক্লাস শুরু হয়ে গেছে, তারপরেও ওকে ক্লাসে ঢোকানো যাচ্ছে না। ও সামনে যে প্লে গ্রাউন্ডটা রয়েছে, সেই প্লে গ্রাউন্ডে দাঁড়িয়ে পুরো স্কুলটাকে হাঁ করে দেখে যাচ্ছে, যেন অনেক দিন বাদে ও স্কুলটাকে দেখছে, এরকম একটা এক্সপ্রেশন কিন্তু ওর মধ্যে ছিল। এবার প্রিন্সিপাল ম্যাম বলছেন যে আমি নিজে ক্লাস টিচার, ভাইস প্রিন্সিপাল, আমরা ওকে অনেক বলে কয়ে ওকে ক্লাসে নিয়ে গেছি। তারপরে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, আমাদের এই যে সামার ভ্যাকেশন আসছে সামনে, সামার ভ্যাকেশনের ঠিক আগের যে দিনটা, ওইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডে। ওই দিন আমাদের এই স্কুলে একটা খুব বড় করে অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানে যে যেরকম পারে, হ্যাঁ, সেরকমভাবে পার্টিসিপেট করে, কেউ আবৃত্তি করে, কেউ গান করে, কেউ কোনো নাটক করে, এরকম নানান রকম প্রোগ্রাম হয়। তা আমরা অনেকবার সুতীর্থাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, যে ও ভলান্টারিলি কিছু করতে চায় কি না। ও বলে যে ও করবে না, আমরাও জোরজারি করিনি, কারণ নতুন এসছে, ও এখানে এসে কী বা পারফর্ম করতে পারে, তা আমরা জোরজারি করিনি। কিন্তু আজকে ও একটু আগেই, মানে আপনাদেরকে যে কল করলাম তার 1/2 ঘন্টা আগে, ও রিহার্সাল রুম, মানে যেখানে রিহার্সালটা চলছে সেই ঘরটাতে ঢুকে যায়, সেটা একটা হল ঘরের মতো, সেই ঘরটাতে ঢুকে যায়। ঢুকে ওখানে গিয়ে যেই টিচাররা ছিলেন তার সামনে একটা কবিতা ও আবৃত্তি করতে শুরু করে, একটা রেসিটেশন করে, এবং সেই কবিতাটা সম্পূর্ণ একটা মারাঠি কবিতা। আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আপনারা কলকাতার মানুষ, ও কলকাতায়, হ্যাঁ, বেড়ে উঠেছে, ওর মাতৃভাষা বাংলা, সেখানে এত ফ্লুয়েন্ট ও একটা মারাঠি কবিতা বলছে, কিভাবে, এটা কিভাবে সম্ভব? এবার এইগুলো শুনে তো সন্দীপবাবু, সৃজনী দেবী সবারই হাত পা ঠান্ডা হয়ে আসছে যে এটা তো খুবই অস্বাভাবিক। এর আগেও, আর আপনারা ভাবুন যে সৃজনী দেবীর মনের অবস্থাটা কীরকম। উনি 2 দিন আগেই ওর মেয়ের মুখ থেকে কিন্তু এই মারাঠি ভাষা শুনেছিলেন। এবারে প্রিন্সিপাল ম্যাম বলছেন যে দেখুন, আরও অদ্ভুত ব্যাপার, সেটা হলো ওখান থেকে, ওই রিহার্সাল রুম থেকে বেরিয়ে এসে ও সোজা চলে যায় টিচার্স রুমে। টিচার্স রুমে সেই দিন রাজলক্ষ্মী ম্যাম বসেছিলেন। এবার রাজলক্ষ্মী ম্যামকে ওই যে প্রিন্সিপালের যে চেয়ারটা, তার অপোজিট চেয়ারটাতে যেই ভদ্রমহিলা, মধ্যবয়স্ক একজন মহিলা, তিনি বসে যে কাঁদছেন, আর যার গা ঘেঁষে ওই আপনাদের সুতীর্থা দাঁড়িয়ে রয়েছে, ওই ভদ্রমহিলাই হচ্ছেন কিন্তু রাজলক্ষ্মী ম্যাম। তা তিনি টিচার্স রুমে ছিলেন, সেইখানে পৌঁছে যায় সুতীর্থা, এবং পেছন থেকে ম্যাম বলে ওনাকে জড়িয়ে ধরেন।
মানে হয় না অনেক সময় আমরা কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো ভালোবাসার মানুষ বা কাউকে পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরি। অনেক সময় দেখবেন ছেলে বাড়িতে ফিরেছে, মা বসে আছে, পেছন থেকে এসে মাকে জড়িয়ে ধরলো, ওই রকম টাইপের একটা ব্যাপার, যে পেছন থেকে এরকমভাবে জড়িয়ে ধরে ম্যাম বলে চিৎকার করে উঠেছে, আমি ফিরে এসেছি, এরকম কিছু একটা বলেছে। এবার একটা অদ্ভুত ব্যাপার আপনাদেরকে বলি, মানে প্রিন্সিপাল ম্যাম বলছেন সন্দীপবাবু আর সৃজনী দেবীকে, এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে যা যা বললাম আপনার মেয়ের ব্যাপারে, ওর যে আচরণগুলো, এই আচরণগুলো না আমাদেরই স্কুলের একজন পুরনো স্টুডেন্ট যার নাম অদিতি দেশপাণ্ডে, তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। ভাবুন, এই নামটাই কিন্তু ওই সুতীর্থা একবার নিয়েছিল, যে আমি সুতীর্থা নই, আমি অদিতি। আর এখানেও এই একই নাম বলা হচ্ছে, অদিতি দেশপাণ্ডে, তার সঙ্গে মিলে যাচ্ছে। কারণ ও স্কুলে আসার পর থেকেই এমন কতগুলো মেয়ের নাম বলছে যারা কিন্তু ওর ব্যাচে পড়ে না। এই যে মেয়ের নামগুলো, যেমন স্নেহা, বৈশালী, সুমিত্রা, প্রিয়াঙ্কা, এই যে নামগুলো, এবারে ভেবে দেখুন, কানেক্ট করুন আপনারা, এই নামগুলোই কিন্তু সুতীর্থা ওর বাড়িতে বসেও বলেছিল যে আমি এদের সঙ্গে দেখা করতে চাই। তো এই যে মেয়েদের নামগুলো সুতীর্থা বলছে, এরা কিন্তু এখন এই স্কুলে পড়ে না, ওর ব্যাচে পড়ে না। 2014 সালে ক্লাস 12 পাশ করে এই স্কুল থেকে কিন্তু বেরিয়ে গেছে, তারা এই স্কুলে পড়ে না। তাহলে এই নামগুলো বলছে কি করে? আর পদবিগুলো হুবহু মিলে যাচ্ছে যখন পদবিগুলো বলছে। যেমন ধরুন আপনার ওই বৈশালীর যদি পদবি বলতে হয়, বলে দিল শর্মা, তো ওর নাম ওই বৈশালী শর্মাই ছিল। মানে ওই নামগুলো পুরোপুরি মিলে যাচ্ছে, ওদেরকে সবাই চিনতো আর কি। তা এটা কিভাবে সম্ভব? তা তখন বলছে যে এই অদিতি দেশপাণ্ডে কে, মানে ওই সৃজনী দেবী জিজ্ঞাসা করেছেন প্রিন্সিপাল ম্যামকে। তা বলছে যে দেখুন, ব্যাপারটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই অদিতি দেশপাণ্ডে আমাদের স্কুলে অনেক ছোট বয়স থেকে পড়তো, নার্সারি থেকেই পড়তো। এবার ওর যে বাবা সুনীল দেশপাণ্ডে, তিনি ছিলেন পুলিশ অফিসার, আর ওর মা ছিলেন হোম মেকার। এবার ওই অদিতি যখন ক্লাস 4 না 5 পড়ে, তখন ওর মা মারা যান। ওই সুনীলবাবু একে বড় করেন। এবার সুনীলবাবু যেহেতু পুলিশে কাজ করেন, খুব একটা সময় ওর মেয়ের প্রতি দিতে পারেন না সেই সময়টাতে। তো তখন আস্তে আস্তে এই অদিতি আমাদের এই স্কুলটার প্রতি প্রচণ্ড রকম অ্যাটাচড হয়ে পড়েন। কারণ সেই সময় যে সমস্ত টিচাররা ছিলেন, তারা প্রচণ্ড রকম স্নেহ করতেন ওকে। খুবই ভালো মেয়ে ছিল, স্কুলের প্রতি প্রচণ্ড রকম অ্যাটাচ ছিল, খুবই মেধাবী একজন ছাত্রী ছিল, পড়াশোনাকে খুব ভালোবাসতো, এবং স্কুলকে বিভিন্ন রকম ইভেন্টেও কিন্তু রিপ্রেজেন্ট করতো। মানে কোথাও একটা ডিবেট কম্পিটিশান হবে, কোথাও কোনো একটা রেসিটেশন কম্পিটিশান হবে, হ্যাঁ, আবৃত্তির কোনো কম্পিটিশান হবে, এই ব্যাপারগুলোতে কিন্তু স্কুলকে প্রচুর রিপ্রেজেন্ট করতো। এবং আমরা এই অদিতির কাছে কিন্তু ঋণী, কারণ এরকম বহু ইভেন্ট হয়েছে যেখানে ও কিন্তু ট্রফি এই স্কুলের হয়ে জিতিয়ে এনেছে। তো আমরা ওর কাছে ঋণী। ও অনেক দিন ধরেই এই স্কুলে পড়তো। বিশেষ করে রাজলক্ষ্মী ম্যাম, এই রাজলক্ষ্মী ম্যামের প্রতি ও সবথেকে বেশি অ্যাটাচ ছিল। তার কারণ ইনি এই স্কুলের একজন পুরনো শিক্ষিকা। ইনি অনেক ছোট ক্লাস থেকে শুরু করে একদম হায়ার ক্লাস পর্যন্ত ম্যাথস করান, অঙ্কের শিক্ষিকা। এবং ওই অদিতির যখন মা মারা যান, তখন এই রাজলক্ষ্মী ম্যামই কিন্তু ওকে সবথেকে বেশি আগলে আগলে রাখতেন। ওর বাড়িও গেছেন কয়েকবার। সবথেকে বেশি আগলে আগলে রাখতেন, পড়াশোনা দিকটা দেখা থেকে শুরু করে, মানে একদম মাতৃস্নেহে বড় করে তোলা। তার কারণ রাজলক্ষ্মী ম্যামের নিজস্ব কোনো সন্তান নেই, তিনি একজন দক্ষিণ ভারতীয় মহিলা, তার নিজস্ব কোনো সন্তান নেই। তিনি এই স্কুলেরই শিক্ষিকা, বহু বছর ধরে, মানে বলা যেতে পারে স্কুলের মানে অন্যতম একজন পুরনো টিচার বলা যেতে পারে। তা তার প্রতি সবথেকে অ্যাটাচড ছিল এই অদিতি। এবার কি হয়, 2012 সালের মানে ক্লাস 10 পাশ করার পর হঠাৎ করে অদিতির শরীর স্বাস্থ্যটা, মানে ও যখন ক্লাস 11-এ ওঠে, ওর শরীর স্বাস্থ্য একটু একটু করে ভাঙতে শুরু করে, একটু করে অসুস্থ হতে শুরু করে অদিতি। এবারে জানা যায়, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বুদ্ধি দেখিয়ে জানা যায় যে ও ক্যান্সারে আক্রান্ত, এবং সেই জিনিসটা ওর শরীরের মধ্যে এতটাই স্প্রেড করে গেছে রোগটা, যে এই জায়গা থেকে কিন্তু রিভার্স ব্যাক করাটা সম্ভব নয়। তাও ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। ওই অদিতির বাবা মিস্টার ওই দেশপাণ্ডে, সুনীল দেশপাণ্ডে, তিনিও চেষ্টা করেছেন, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু অবশেষে কি হয়,
মৃত্যুর কাছে অদিতিকে কিন্তু হার স্বীকার করতে হয়। 2012 সালের নভেম্বর মাসে অদিতি কিন্তু আমাদের সবাইকে মানে কাঁদিয়ে দিয়ে রীতিমতো এই পৃথিবী থেকে বিদায় নেয়। এবার এইগুলো শুনে মানে সৃজনী দেবীর গা হাত পা আরও যেন ঠান্ডা হয়ে আসছে যে এইগুলো কী শুনছি আমি। আর এই অদিতির ব্যাপারে এই ইয়েও বা জানলো কী করে, সুতীর্থাও বা জানলো কী করে। তা তখন প্রিন্সিপাল ম্যাম বলছেন যে দেখুন, আমার কিন্তু ব্যাপারটা প্রচণ্ড রকম অস্বাভাবিক লাগছে, কারণ আমি ওর ক্লাসে যত টিচাররা রয়েছে তাদের থেকে এই সুতীর্থার ব্যাপারে যতটুকু আমি রিপোর্ট পেয়েছি যে ও স্কুলে আসার পর থেকে পুরো মুখে কুলু পেটে থাকে, কারোর সাথে কোনো রকম কথা বলে না। আমি জানি না ওর স্বভাবটা এরকম কেন, ও আদৌ মিশতে পারে না নাকি নতুন পরিবেশে এসেও মিশতে পারছে না সেটা আমার জানা নেই। ও কারোর সাথে কোনো রকম কথা বলে না। তাই অদিতি বলে যে এখানে কেউ পড়তো, সে যে মারা গেছে এই ব্যাপারটা ওর পক্ষে জানারও কিন্তু সম্ভব নয়। অনেক সময় কি হয়, অনেক পুরনো কথা জেনে নিয়ে অনেকে অনেক নাটক করতে পারে, অভিনয় করতে পারে, বা সাইকোলজির ভাষায় যেটাকে আমরা বলি, এই ভুলভুলাইয়া সিনেমাটাতেই আমরা যেটা দেখেছিলাম যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যে ও আগে থেকে ওই যে নর্তকী ওকে যে মেরে ফেলা হয়েছিল ওই ঘটনাটা জেনে নিয়েছিল, নিয়েও নিজেকে ওই রকমভাবে কল্পনা করতে শুরু করেছিল। তার একটা ব্যাখ্যা আমরা সিনেমাটাতে পাই। কিন্তু এই ক্ষেত্রে অদিতি যে মারা যায়, অদিতি নামে কেউ যে এই স্কুলে পড়তো, সেই যে এই স্কুলে এতটা পপুলার ছিল বা এই স্কুলটার প্রতি সে যে এতটা অ্যাটাচড ছিল, এই ব্যাপারটা কিন্তু সুতীর্থার পক্ষে জানার কথা নয়। ও কাউকেই জিজ্ঞাসা করেনি, কেউ ওকে বলেওনি। তাহলে ও নিজেকে এরকমভাবে হঠাৎ করে মানে আপনা থেকেই নিজেকে কেন অদিতি বলে ভাববে এবং কেনই বা ওর মতো আচরণ করবে, আমরা কিন্তু এই ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। আমরা জানি না যে এই মুহূর্তে কি করা উচিত। তো আপনারা আপাতত কি করবেন দেখুন, এটা পুরোটাই আপনাদের ওপর কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবেন। আমার মনে হয় এটা কোনো ভালো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে দেখিয়ে যদি এটার কোনো সুরাহা আপনারা করতে পারেন। তা তখন সন্দীপবাবু ওই প্রিন্সিপাল ম্যামকে বলছেন যে ঠিক আছে, আজকের মতো আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি, আমি দেখছি কি করা যায়। এবার এই যে বাড়ি নিয়ে যাচ্ছি, ওই স্কুল থেকে ওই সুতীর্থাকে বার করাটা এটা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। মানে যখনই সন্দীপবাবু আর সৃজনী দেবী মেয়েকে বলছে যে চল এবারে বাড়ি চল, এখান থেকে চল, এখান থেকে বেরিয়ে আয়, সুতীর্থা কিছুতেই বেরোতে চাইছে না। ও পুরো ওই রাজলক্ষ্মী ম্যামের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই ওনাকে ছেড়ে যেতে চাইছে না, প্রচণ্ড রকম কান্নাকাটি করছে। আর উপস্থিত সকলে যেন হা হয়ে মানে পুরো হতবাক হয়ে, পুরো স্কুল যেন ওই প্রিন্সিপালের রুম আর তার বাইরে জড়ো হয়েছে, এরকম একটা পরিস্থিতি। এইবার তখন প্রিন্সিপাল ম্যাম একটা বুদ্ধি বার করলেন। তিনি বললেন ওই রাজলক্ষ্মী ম্যামকে যে ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনি তো গাড়ি নিয়ে স্কুলে আসেন, আপনার গাড়ি তো এখানেই পার্ক করা থাকে, আপনি না বললেও কিন্তু স্কুল থেকে বেরোবে না, আমি যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। আপনি একটু ভুলিয়ে বালিয়ে ওকে স্কুল থেকে বার করে নিন, আর এই সুতীর্থার মা বাবা এনাদেরকে আপনাদের গাড়িতে তুলে নিয়ে ওরা যেখানে থাকে যেই ঠিকানায়, সেখানে ওনাদেরকে ড্রপ করে আপনি চলে আসুন। আজকে আপনাকে আর স্কুলে হয়তো আর আসতেও হবে না, আপনি সেখান থেকে চাইলে বাড়িও চলে যেতে পারেন। তা তখন রাজলক্ষ্মী ম্যাম রাজি হলেন। উনি তখন কি করলেন, ওই সুতীর্থাকে বললেন যে এবারে তো যেতে হবে, তুমি আবার আসবে, আমি আবার তোমার সঙ্গে দেখা করব, কিন্তু আপাতত তুমি বাড়ি চলো। এরকমভাবে ভুলিয়ে মানে একটা বাচ্চাকে যেরকমভাবে ভোলানো হয় সেইভাবে ভুলিয়ে ভালিয়ে ওই সুতীর্থাকে উনি বাইরে বের করলেন। করিডোর দিয়ে যখন যাচ্ছেন, মানে যাওয়ার ভঙ্গিটা কীরকম দেখুন, মানে ওকে ধরে নিয়ে ওই রাজলক্ষ্মী ম্যাম এগোচ্ছেন, আর ও পুরো একদম মানে ওই সুতীর্থা তখন ওর মা বাবা কাউকে আর চেনে না, ও পুরো একদম রাজলক্ষ্মী ম্যামের গা ঘেঁষে এরকমভাবে হাঁটছে, হাঁটতে হাঁটতে চারদিক তাকাচ্ছে, করিডোরের চারদিকে তাকাচ্ছে, আশপাশের ক্লাসরুমগুলো থেকে সব ছাত্রীরা বেরিয়ে এসছে, ভিড় জমে গেছে। ওটা একটা গার্লস স্কুল ছিল। এবার ভাইস প্রিন্সিপাল সেখানে ছিলেন, উনি ধমক টমক দিয়ে যে ভিড়টা জমে গেছিলো সেটাকে মানে ক্রাউডটাকে উনি ক্লিয়ার করলেন। এইবার রাজলক্ষ্মী ম্যাম কী করলেন, গাড়িতে উঠলেন ইয়েকে নিয়ে, সুতীর্থাকে নিয়ে। পেছনের সিটে ম্যাম, সুতীর্থা আর সৃজনী দেবী তিনজনেই বসেছেন, সামনের সিটে ড্রাইভার, আর ড্রাইভারের পাশে বসেছেন সন্দীপবাবু। এবারে দেখুন, এবারে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবার মানে সময় এসে গেছে, সেটা বুঝতে পারবেন। গাড়ি তো চলতে শুরু করলো,
এবার সন্দীপবাবু ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছিলেন যে কোন অ্যাপার্টমেন্ট, কোন দিকটায় যেতে হবে। এবারে যেই অ্যাপার্টমেন্টটার সামনে গাড়িটা এসে দাঁড়িয়েছে, রাজলক্ষ্মী ম্যাম যখন নামছেন গাড়ি থেকে, উনি অবাক দৃষ্টিতে অ্যাপার্টমেন্টটার দিকে তাকিয়ে রয়েছেন। তাকিয়ে থাকতে থাকতে উনি জিজ্ঞাসা করলেন সন্দীপবাবুকে যে এই অ্যাপার্টমেন্টের কত নম্বর ফ্লোরে আপনারা থাকেন, কত নম্বর ফ্ল্যাটে থাকেন। তা উনি নাম্বারটা বললেন। নাম্বারটা শুনে ওই রাজলক্ষ্মী ম্যাম রীতিমতো হকচকিয়ে গেছেন। বলছে যে কী বললেন, ওই নম্বর ফ্ল্যাটে আপনারা থাকেন, একটা সার্টেন নাম্বার বলেছে, অত নম্বর ফ্ল্যাটে আপনারা থাকেন। ওই ফ্ল্যাটেই তো আগে অদিতিরা থাকতো। ওই যে ফ্ল্যাটটা যেখানে আপনারা থাকেন, আমি তো এখানে বহুবার এসেছি, তাই জন্য আমার ফ্ল্যাটটা দেখে প্রচণ্ড, এই অ্যাপার্টমেন্টটা দেখে প্রচণ্ড রকম চেনা লাগলো। আমি 3 বছর আগে পর্যন্ত যখন ও অসুস্থ ছিল, আমি মাঝে মধ্যেই এখানে আসতাম। আর ওই পার্টিকুলার মানে যে ফ্ল্যাট নাম্বারটা বললেন, ওখানেই তো অদিতি থাকতো ওর বাবার সাথে। ওর মা অনেক আগে মারা যায়। এবার এইখানে থাকাকালীন ওর যখন ওই ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর যখন অদিতিও মারা যায়, তখন ওই মিস্টার দেশপান্ডে, মানে মিস্টার অনিল দেশপান্ডে না সুনীল দেশপান্ডে কিছু একটা নাম ছিল, তা উনি এই ফ্ল্যাটটাকে বিক্রি করে দেন। উনি আর থাকতে পারেননি এখানে, মানে মেয়ের স্মৃতি, স্ত্রীর স্মৃতি সবই ওনাকে তাড়া করে নিয়ে বেরিয়েছে। তা উনি সেই ফ্ল্যাটটাকে বিক্রি করে দেন। বিক্রি করবার পর তারপরে আমি যতদূর শুনেছিলাম বিক্রি করে দেন, তারপরে এখানে তো অন্য লোক এসে বসবাস করা শুরু করে। তো এই ফ্ল্যাটেই তো অদিতি থাকতো, আপনারা এখানেই রয়েছেন। তো যাই হোক, তা ওই ওনারা সব উঠলেন ওপরে সুতীর্থাকে নিয়ে। তা এবারে তখন রাজলক্ষ্মী ম্যাম বলছেন যে দেখুন, মানে ওই সন্দীপবাবু আর সৃজনী দেবীকে, যে দেখুন এমন অনেক কিছু ঘটে যেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মানে আমাদের ক্ষুদ্র বুদ্ধি বলুন বা বিচার করার ক্ষমতা, বিবেচনা করার ক্ষমতা, তারও ঊর্ধ্বে গিয়ে অনেক কিছু ঘটে যেটা কিন্তু আমাদের ধরা ছোঁয়ারও বাইরে। আমি নিজে একজন শিক্ষিকা, পিওর সায়েন্সের স্টুডেন্ট। আমি মানুষের মধ্যে কুসংস্কার জমতে দিই না, তার বিরোধিতা করি। কিন্তু আমাদের থেকেও অনেক উচ্চ মার্গের কিছু এনার্জি থাকে, বা কেউ একজন থাকে যার কাছে কিন্তু আমরা একেবারেই নগণ্য। এই যে সুতীর্থার ব্যাপারটা, ও অদিতির ব্যাপারে জানতো না, ওকে অদিতির ব্যাপারে কেউ কিছু বলেনি, ও যে ওরকম স্কুলে পড়তো, মারা গেছিল, কেউ বলেনি। আর ভাগ্যের কীরকম পরিহাস দেখুন, আপনারাই ঘুরে ফিরে কিন্তু নিজেদের অজান্তেই এমন একটা ফ্ল্যাটে উঠলেন যেখানে এককালে অদিতি থাকতো। হ্যাঁ, ও পরবর্তীকালে তো মারা যায়, তো সেইখানেই আপনারা উঠলেন। তা ব্যাপারগুলো কি নিতান্তই কাকতালীয়? আপনার মেয়ে অদিতির ব্যাপারে জানে না, এদিকে অদিতির নাম বলছে, ওর মতো ব্যবহার করছে। আবার আপনারা যেই ফ্ল্যাটে আছেন সেখানে অদিতি আগে থাকতো, যে আর বেঁচে নেই এই মুহূর্তে। ব্যাপারটা এতটাই কোইন্সিডেন্টাল কিন্তু নয়। আপনারা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া, আমি এগুলোতে কোনো রকম বাধা দেব না। কিন্তু আমাদের পরিবারের একজন গুরুদেব রয়েছেন, আমি তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে, এই সুতীর্থার ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। তা তখন ওনারা বললেন যে ঠিক আছে, আপনার যেরকম ভালো মনে হয় আপনি করুন। এবার দিন তিনেক পর ওই রাজলক্ষ্মী ম্যাম, এখন তো আর ওর স্কুলে যাওয়ার প্রশ্নই ওঠে না সুতীর্থার, তা দিন তিনেক পর রাজলক্ষ্মী ম্যাম সন্ধ্যের দিকে ওনার গুরুদেবকে নিয়ে ওনাদের ফ্ল্যাটে এসছেন। এবার ইন দ্য মিনওয়াইল এই 3 দিনের মধ্যে সুতীর্থার পাগলামি কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছিল। মানে ও বারবার করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছে, রাজলক্ষ্মী ম্যামের নাম ধরে প্রচণ্ড রকম ডাকাডাকি করেছে, এরকম ইত্যাদি ইত্যাদি করেছে। এবার ওই গুরুদেব এসছেন, আর গুরুদেবকে ওই রাজলক্ষ্মী ম্যাম অদিতির পুরো ব্যাপারটা বলেছে, সুতীর্থারও পুরো ব্যাপারটা বলেছে, সব কিছুই বলে দিয়েছেন ওনাকে। এবার ওই সুতীর্থাকে সেই সময় বিছানার সাথে রীতিমতো বেঁধে রাখা হয়েছিল। হ্যাঁ, মানে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, তা না হলেও বারবার করে উঠে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা ওর মধ্যে কাজ করছিল, তাই ওকে বেঁধে রাখা হয়। এবার ওনারা যখন ঢুকছেন ওই ঘরটাতে, তখন তার আগে পর্যন্ত ওই সুতীর্থা প্রচণ্ড রকম বিরক্ত হয়েছিল। এবারে যেই রাজলক্ষ্মী ম্যামকে ও দেখলো, ওর মুখের মধ্যে সেই বিরক্তি ভাব কিন্তু উধাও হয়ে গেল, ওর ঠোঁটে একটা হাসি খেলে বেড়ালো। ও প্রচণ্ড, মানে মনে হলো যেন ওর পুরো মুখটা শান্তিতে ভরে উঠলো রাজলক্ষ্মী ম্যামকে দেখে। এবার গুরুদেব তো পুরো ব্যাপারটা দেখলেন, বুঝলেন, শুনলেন, অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করলেন।
করে উনি বলছেন যে দেখুন ব্যাপারটা খুবই অদ্ভুত, আপনাদের মেয়ে সুতীর্থা এ কিন্তু পুরোপুরি পজেশনের মধ্যে রয়েছে, এ কমপ্লিটলি পজেসড, কোনো পার্শিয়াল পজেশন বা কিচ্ছু না, ইনি কমপ্লিটলি পজেসড হয়ে রয়েছেন। অদিতির প্রেতাত্মা এই বাড়িটার মধ্যেই আটকা পড়েছিল, এই বাড়ি থেকে বাইরে সে যেতে পারেনি, এই বাড়িটার মধ্যেই আটকা পড়েছিল। তা তখন সন্দীপবাবু বলছেন যে দেখুন আমরা যখন বাড়িটাকে নিই, রেন্টে নিই, তা বাড়ির মালিক তো অন্য একজন, আমরা রেন্টে থাকি এখানে, তা ব্রোকার বলুন বা এর আগে যারা এখানে রেন্টে থেকেছে কেউ তো এরকম কিছু কমপ্লেন করেছে বলে তো আমার মনে হয়নি। তা তখন গুরুদেব একটা অদ্ভুত কথা বললেন যে দেখুন কমপ্লেন করেনি, কারণ আমার যদ্দূর ধারণা এই অদিতির প্রেতাত্মা এ কিন্তু খুব একটা যে ক্ষতিকারক প্রেতাত্মা বা কিছু এরকম কিন্তু নয়, শি ইজ নট অ্যান ইভিল স্পিরিট, শি ইজ আ গুড স্পিরিট, কিন্তু সে তার অস্তিত্বের আভাসটা এর আগে যারা এখানে বসবাস করেছে তাদেরকে কিন্তু দেয়নি। কেন দেয়নি? তাহলে আপনার মেয়ের ওপরে ওর নজরটা কেন পড়ল? তার কারণ হচ্ছে আপনার মেয়ে, ও এই বাড়িটাতেই তো থাকতো, ও বুঝে গেছিল যে আপনার মেয়েকে আপনারা ওই স্কুলটাতেই ভর্তি করেছেন যেখানে ও আগে পড়তো, যেখানে গেলে পরে ওর হয়তো পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হতে পারে, বা পুরনো বন্ধুবান্ধবরা তো আর এখন আর কেউ নেই, ওরা তো পাস করে বেরিয়ে গেছে, কিন্তু পুরনো টিচাররা বা ওই যে পুরনো পরিবেশটা, ওই যে স্কুলের যে পরিবেশটা, ওই পরিবেশটা ও দেখতে পারবে ওইখানে গেলে পরে। কিন্তু ওখানেও যাবে কিভাবে? একটা মাধ্যমের দরকার, সেই মাধ্যম হিসেবেই ও কিন্তু বেছে নিল আপনাদের মেয়েকে, কারণ আপনাদের মেয়ে ওই স্কুলে এখন নিয়মিত যাতায়াত করবে, তাই জন্য ওর দেহের মধ্যে আশ্রয় নিয়ে ও ওর পুরনো শিক্ষিকার সাথে, মানে অদিতি ওর পুরনো শিক্ষিকা অর্থাৎ এই রাজলক্ষ্মী ম্যামের সঙ্গে কিন্তু দেখা করতে যায়। তা তখন এই সন্দীপবাবু, সৃজনী দেবী এনারা জিজ্ঞাসা করলেন যে তাহলে এটা থেকে বেরোনোর কি উপায়, ওকে তো এরকমভাবে ফেলে রাখা যাবে না। তা তখন বলছে যে দেখুন আমি গণেশের সাধনা করি, তো এই ক্ষেত্রে মানে গণেশের তো বিভিন্ন রকমের তান্ত্রিক রূপ হয়, আপনারা জানেন, উচ্ছিষ্ট গণপতি এরকম নানান রকম তান্ত্রিক রূপ আছে। তা উনি যেই তান্ত্রিক রূপটাকে পূজা করেন, উপাসনা করেন, সেটা হচ্ছে অঘোর গণপতি। এই অঘোর গণপতির একটা যজ্ঞ আমি এই বাড়িটাতে করব, এই যজ্ঞের মাধ্যমেই ওই সুতীর্থার দেহের মধ্যে থেকে অদিতির স্পিরিটটাকে আমাকে বার করতে হবে, তারপর আগে তো ওকে বাঁচাতে হবে, এরকমভাবে থাকলে তো ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যেতে পারে। মানে অদিতি ওর যে ক্ষতি করবে বলে ওর ওপরে পজেস করেছে ব্যাপারটা কিন্তু তা নয়, ও ওর দিকটা ভেবে বা ওর আবেগগুলোকে প্রাধান্য দিয়ে মানে ভরটা করেছে বা আশ্রয়টা নিয়েছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা তো এখানে ইয়েরই হচ্ছে, সুতীর্থারই হচ্ছে। তা বলছে যে আমাকে প্রথমে এই স্পিরিটটাকে বার করতে হবে, বের করে তারপরে কি করণীয় সেটা আমি আপনাদেরকে বলবো। এটা ঠিক আছে। তা যজ্ঞের দিনক্ষণ ঠিক করা হলো, এবং ওই গুরুদেব যিনি তিনি বললেন যে এই বাড়ির মালিক যিনি, মানে যার থেকে আপনারা এটা ভাড়ায় নিয়েছেন, তাকেও কিন্তু ওই যজ্ঞের দিন উপস্থিত থাকতে হবে, কারণ তারও কিছু করণীয় রয়েছে এখানে। তা তাকেও ডাকা হয়েছে, পুরো ব্যাপারটা বলা হয়েছে, উনি তাতে আর কোনো আপত্তি জানাননি, উনি বলেছেন যে ঠিক আছে আমি থাকবো, ওনাকে পুরো ব্যাপারটা ন্যারেট করা হয়। এবার যজ্ঞের দিন উপস্থিত, যজ্ঞ হয়, ওই সুতীর্থার দেহের মধ্যে থেকে অদিতির স্পিরিটকে বার করা হয়। এইবার গুরুদেব বলছেন যে এই ফ্ল্যাটটা, এই যে যজ্ঞটা হয়ে গেল, যজ্ঞের পর এই ফ্ল্যাটে টানা 1 মাস থেকে 1.5 মাস কেউ থাকবে না, আমি একটা ঘট দিয়ে দিচ্ছি, এই ঘটটাকে এই ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করতে হবে, যিনি মালিক তাকেই স্থাপন করতে হবে। এবার সন্দীপবাবু এবার উনি কোথায় থাকবেন, তা তখন যিনি মালিক তিনি বললেন যে আপনি অত ভাববেন না, আমার এই পুনেতে আরও অনেক প্রপার্টি রয়েছে, আপনারা তার মধ্যে থেকে যে কোনো একটা ভাড়ায় নিয়ে থাকতে পারেন, আমি সেই ব্যবস্থা আজকেই করে দিচ্ছি, আপনাদের কিচ্ছু ভাবতে হবে না। তা গুরুদেব তো বললেন এই কথাগুলো, ঘট স্থাপন করা হলো, করে তারপরে তিনি বলছেন যে দেখুন এই সুতীর্থা এতদিন ধরে যা যা ঘটেছিল, সুতীর্থা সবটাই ভুলে যাবে, বিস্মৃত হবে, অদিতির নামও ওর মনে থাকবে না, রাজলক্ষ্মী ম্যামের প্রতিও সেই অ্যাটাচমেন্টটা ও আর ফিল করবে না। তবে আমি সাজেস্ট করব, গুরুদেব বলছেন আমি সাজেস্ট করব ওকে সম্পূর্ণ একটা অন্য স্কুলে ভর্তি করান, ওই স্কুলটাতে আর নিয়ে যাওয়ারই দরকার নেই, কারণ ওই স্কুলে গেলে পরে আউট অফ কিউরিয়াসিটি
সমস্ত ওর স্টুডেন্টরা, ওর ছাত্রীরা ওকে জিজ্ঞাসা করবে, কেউ কেউ ওকে নিয়ে মজা করবে, কারণ তাদের চোখের সামনেই তো সবটা ঘটেছে। তো ওকে নিয়ে মজা করবে, ওই জিনিসটা ওর মনের ওপরে একটা প্রভাব ফেলতে পারে। আমি চাই না যে অদিতির কোনো রকম ছায়া ওর জীবনে থাকুক। ওকে সম্পূর্ণ একটা অন্য স্কুলে কিন্তু আপনারা ভর্তি করান, মানে এইটুকু আপনাদেরকে করতেই হবে। তো যাই হোক, তা তখন ওই সন্দীপবাবু আর সৃজনী দেবী এনারা দুজনে মিলে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে সৃজনী দেবী ওই সুতীর্থাকে নিয়ে আবার কলকাতায় ফিরে আসবে। কলকাতার পুরনো পরিবেশ, দরকার পড়লে ও আগে যে স্কুলটায় পড়তো সেই স্কুলে কথাবার্তা বলে ওকে ভর্তি করা যায় কিনা দেখবে, না নচেত অন্য কোনো একটা স্কুলে ওর পুরনো পরিবেশেও ফিরবে। ওর পুরনো বন্ধুবান্ধব, পুরনো মানুষজন, হ্যাঁ, পরিচিত সমস্ত আত্মীয় স্বজন, তাদের মধ্যে থাকলে পরে আস্তে আস্তে ওর মনটাও ভালো থাকবে, আর ওকে নতুন কোনো পরিবেশে রাখবার কোনো দরকার নেই। তা সৃজনী দেবী ওই সুতীর্থাকে নিয়ে চলে এলো কলকাতায়। যেদিন আসা হলো সেদিন মানে সুতীর্থা প্রচণ্ড রকম এক্সাইটেড ছিল, খুব খুশি ছিল। আর রাজলক্ষ্মী ম্যামের প্রতি তো ওর সেই অ্যাটাচমেন্ট আর থাকবে না, এটা জানাই কথা। কারণ এই যে অ্যাটাচমেন্টটা এতদিন ধরে ও ফিল করছিল, এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না, কারণ অ্যাটাচমেন্টটা ও ফিল করছিল না, করছিল হচ্ছে অদিতির এন্টিটিটা। কিন্তু যেই দিন ওনারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন, তখন কিন্তু রাজলক্ষ্মী ম্যাম ওনাদের সঙ্গে দেখা করতে আসেন এবং আড়ালে, মানে সুতীর্থা ওনাকে জাস্ট একটা প্রণাম করে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু পরবর্তীকালে উনি যখন একটু আড়ালে গিয়ে ওই সৃজনী দেবীর সঙ্গে কথাবার্তা বলছিলেন রাজলক্ষ্মী ম্যাম, তখন কিন্তু তিনি আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেননি, প্রচণ্ড কান্নাকাটি করে ফেলেছিলেন। বলেছিলেন যে দেখুন, আপনার মেয়ে আজকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত যাচ্ছে নিজের ঘরে, এর থেকে খুশির খবর আমার কাছে কিছু হতে পারে না। কিন্তু কি বলুন তো, কটা দিন ওর মাধ্যমেই কিন্তু আমি অদিতিকে আমার কাছে ফেরত পেয়েছিলাম, আমি আর কিন্তু অদিতিকে দেখতে পাবো না। তো এই ছিল হচ্ছে ঘটনা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ঘটনাটার মধ্যে একটা আবেগ, একটা সেন্টিমেন্ট আপনারা পাবেন। কিছু কিছু জায়গায় কিছু কি বলবো, একটু দুঃখের একটা প্রভাব কিন্তু এই ঘটনাটার মধ্যে থাকবে। আমি এতগুলো দিন ধরে আপনাদেরকে একটু ভয়ঙ্কর ঘটনাই বলেছিলাম, কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট টাইপের। তা এই ছিল হচ্ছে ঘটনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আপনাদের কাছের মানুষেরা, পরিচিত মানুষেরা এটার ব্যাপারে জানতে পারেন, দেখতে পারেন। আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা যদি থাকে তাহলে সেইটা আমাকে পাঠান, হোয়াটসঅ্যাপ করুন, ভয়েস মেসেজ করুন, পারলে লিখে পাঠান। আপনারা নিজে যদি ঘটনা বলতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে ডেকে নেব, আমার সামনে বসে, এই চ্যানেলে বসে আপনারা নিজেদের অভিজ্ঞতা শোনাবেন এবং সেটা পৌঁছে যাবে এই বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো অতিথিকে নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।